আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে শুভেচ্ছা। এখন যে ঘটনাটি রাসেল ভাই শেয়ার করবে, ঘটনাটি এটা ফরিদপুর জেলার ঘটনা। ফরিদপুর জেলার রঘুনন্দনপুর নামক একটি জায়গা আছে, একটা গ্রাম আছে, মোটামুটি এটা ফরিদপুর সদরের মধ্যেই পড়ে। তো ওই জায়গারই একজন ইমাম এবং মুয়াজ্জিনের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমি এখন বলবো। তো ঘটনাটি 1968 সালে। তো ওনারা ওই এলাকায় শ্যামসুন্দরপুর নামক আর একটা জায়গা আছে, যারা ওখানে ফরিদপুরের যারা বাসিন্দা, যারা শ্যামসুন্দরপুর বেশ কিছু কারণে চেনেন, সেখানে বেশ ধর্মীয় কিছু প্রতিষ্ঠান রয়েছে, অনেকেই সেখানে যান আর কি। তো ওই শ্যামসুন্দরপুর অনেক আগে থেকে ওখানে বেশ কিছু দরবার শরীফ ছিল, বাৎসরিক কিছু ওয়াজ মাহফিল হতো। কারণ এই শীতকাল যখন হয়, স্বাভাবিকভাবে রাসূল ভাই ওই যেহেতু আবহাওয়াটা অনুকূলে থাকে, সাধারণত ওয়াজ মাহফিল গুলো আমাদের দেশে এই শীতকালেই বেশি হয়ে থাকে আর কি, এই যে এখন যে সিজনটা চলছে। তো ওই এই শীতকালেই ওই সময়টা ছিল একটা বাৎসরিক ওয়াজ মাহফিল। ওই রঘুনন্দনপুর যেখানে লোকাল যে একটা মসজিদ ছিল, এই মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন, তো ইমাম সাহেব সাধারণত ওই মাহফিলটা পরিচালনা করতেন। আচ্ছা। আর মুয়াজ্জিন সাহেব এমনি তার সহযোগী হিসাবে যেতেন, প্রতি বছর এটা যেতেন। আর ওখানে যে মসজিদ ছিল, মসজিদের এক পাশে ইমামের জন্য একটা কামরা ছিল, মুয়াজ্জিনের জন্য আরেকটা কামরা ছিল, মানে তারা ইন্ডিভিজুয়ালি থাকতেন, ওনার ফ্যামিলিরা অন্য জায়গায় থাকতেন আর কি। আচ্ছা। তো যেদিন ঘটনা আর কি, ওদিন ওনারা মোটামুটি জোহরের নামাজ পড়েই ওই অঞ্চলে চলে যান, শ্যামসুন্দরপুর চলে যান, যাতে করে আগে থেকে মাহফিলের বন্দোবস্ত আগে থেকে করা যায়। তো মাহফিল শেষ করতে করতে রাত ওই 68 সালে রাত প্রায় 1টা বেজে যায়। তো একটার সময় যখন ওনারা একসাথে দুজন ফিরছিলেন শ্যামসুন্দরপুর থেকে রঘুনন্দনপুর গ্রামে, ওখান থেকে দূরত্ব খুব বেশি না, কয়েক কিলোমিটারের দূরত্ব। তো রাসেল ভাই সাধারণত দেখা যাচ্ছে যে গ্রামে মানে রাত্রেবেলা যদি চলাফেরা করতে হয়, অনেক সময় রাত্রেবেলা কুকুর বা সামনে কোনো হিংস্র যদি কোনো কিছু চলে আসে, সাপ বা অন্য কিছু চলে আসে, সাধারণত হার সাথে একটা লাঠি নিয়ে একটু তাড়া করতে হয়, মানে সাহসের জন্য মানুষ সাথে একটু লাঠি রাখে আর কি। এটা এখনো আছে, এটা হয়তো আমরাও গ্রামে গেলে আমরাও সাথে একটা লাঠি টাঠির সাথে রাখি, যদি কুকুর টুকুর তাড়ানো যায় রাত্রেবেলা যদি সামনে আসে আর কি। তো ওনাদের হাতেও দুটো লাঠি ছিল, যাতে করে রাত্রেবেলা এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ওনারা এড়াতে পারেন। ওনারা যখন ফিরছিলেন রাসেল ভাই, তো ওই শ্যামসুন্দরপুর থেকে রঘুনন্দনপুর যাওয়ার পথে একটি জায়গা আছে, ওখানে একটা বড় বট গাছ আছে। তো এবং বট গাছের পাশেই মানে একটু দূরেই অনেক পুরাতন একটা কবরস্থান আছে। ওখানে এখন আর সেখানে কবর টবর ভাবে দেয়া হয় না আর কি, অনেক পুরাতন কবরস্থান। তো ওনারা যখন ওখানে আসেন, তখন মুয়াজ্জিন সাহেব বলেন যে আমি একটু অনেক দূর হেঁটেছি, একটু বট গাছের নিচে একটু বিশ্রাম করতে চাই। ইমাম সাহেব বলেন যে ঠিক আছে, যেহেতু দুইজন একসাথে আছে কোনো সমস্যা নাই। তো ওই বট গাছের নিচে ওনারা বসেন। তো হঠাৎ মানে মুয়াজ্জিন সাহেব মানে খুব চিৎকার করে ওঠেন, এই আমার গায়ের উপর যেন কি যেন পড়েছে। তখন উনি খুব চমকে ওঠেন এবং ইমাম সাহেবের হাতে আবার একটা ছোট একটা টর্চ লাইট ছিল। তো টর্চ লাইটটা উনি জ্বালিয়ে দেখেন যে ওই মুয়াজ্জিন সাহেবের শরীরে একটি সাপ পেঁচিয়ে আছে। আচ্ছা। যখন এটা দেখলেন এবং মুয়াজ্জিন সাহেবও দেখলেন, মুয়াজ্জিন সাহেব প্রথমে মনে করছেন হয়তো বট গাছের যে শিকড়, অনেক শিকড় ঝুলে থাকে, হয়তো এখন একটা শিকড় খুলে টুলে ওনার গায়ে পড়েছে। কিন্তু যখনই দেখলেন সাপ, উনি মারাত্মক ভয় পান এবং তাড়াতাড়ি করে মানে সাপের বডিতে হাত দিয়ে এক টানে সাপটা তার শরীর থেকে মানে টেনে খুলে মাটিতে ফেলে দেন এবং তার হাতে যে লাঠিটা থাকে, কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা ছাড়াই উনি ওই লাঠি দিয়ে সাপের আঘাত করা শুরু করেন এবং সাপটাকে মেরে ফেলেন উনি। তখন ইমাম সাহেব বলেন যে আসলে রাতের বেলা এইভাবে হঠাৎ করে সাপ শরীরের উপর পড়াটাও একটা অদ্ভুত ব্যাপার, এবং সেটাকে তুমি যে মেরে ফেললে এটাও তোমার ঠিক হয়নি। এটা এইভাবে সাপ সাধারণত মানুষের গায়ের উপর পড়ে না। তখন বলে যে আসলে হুজুর আমি তো মানে মনে হয় মানে তো বুঝতে পারি নাই, মানে খুব ভয় পেয়ে গেছিলাম, তাড়াহুড়া করে মেরে ফেলছে, আসলে তো কাজটা ঠিক হয়নি। তো যাই হোক, ওনারা এই বিষয় নিয়ে আলোচনা করতে করতে বাসায় মানে মসজিদে চলে আসেন, সার্চার রুমে চলে যান। তারপর রাসেল ভাই প্রথম ওই রাত এবং তার পরের রাত কোনো সমস্যা হয় না, একদম স্বাভাবিক। হঠাৎ তৃতীয় রাত্রে ইমাম সাহেবের দরজায় এই ঠিক রাত প্রায় 1টা-1:30টার দিকে
কে যেন নক করছে। তখন ইমাম সাহেব দরজা খোলেন, দেখেন যে একটা অপরিচিত লোক দাঁড়িয়ে। তখন জিজ্ঞেস করেন যে কি ভাই, কি দরকার বলুন। বলে যে হুজুর আমার তো একটা আপনাকে ইমিডিয়েট একটা জানাজায় যেতে হবে, পাশে একটা রাসূল ভাই পাশে একটা ঈদগাহ আছে, ওই মসজিদ থেকে যেতে 5 মিনিট কি 7 মিনিটের পথ আর কি, হেঁটে যেতে। তখন বলে যে তাই এত রাত্রে কেন, আপনারা তো একটু জানাজাটা সকালেও দিতে পারতেন। বলে যে না, আসলে লাশটা 2 দিনের পুরাতন হয়ে গেছে, যার কারণে আমাদেরকে আজকে রাত্রেই যেভাবেই হোক এটাকে দাফন করতেই হবে, আপনি একটু তাড়াতাড়ি চলুন। তো রাসেল ভাই উনি তখন মুয়াজ্জিনকে আবার ডেকে তোলেন, কারণ একা যেতে উনি রাত্রেবেলা ভয় পাচ্ছিলেন, কারণ লোকটাকে উনি আবার চেনেন না। গ্রামে অন্য সবার, কারণ গ্রাম অঞ্চলে তো রাসেল ভাই সবাই সবাইকে মোটামুটি চেনে। ওই লোকটা যেহেতু অপরিচিত ছিল, উনি আবার মুয়াজ্জিন সাহেবকে ডেকে উঠলেন। মুয়াজ্জিন এবং উনি একই সাথে সেখানে গেলেন। তো উনি বেরোনোর সময় দেখেন যে একটি গরুর গাড়ি দাঁড়ানো, বলে যে এই গরুর গাড়িতে ওঠেন, আমরা ওখানে যাবো। বলে 5-7 মিনিটের পথ, এই গরুর গাড়িতে উঠবো কেন? বলে না, গরুর গাড়িতেই উঠেন, আমরা পাঠিয়েছে, গরুর গাড়ি পাঠিয়েছে। রাসেল ভাই ওই সময় কিন্তু রাস্তা একদম মানে মাটির ছিল, এখন তো সম্প্রতি ওদিক দিয়ে রাস্তা পাকা হয়েছে, কিছুদিন আগেও ওইটা, আর সেই 68 সালের সময় তো বুঝতেই পারছেন কি অবস্থা ছিল ওই সময়। তো যাই হোক, ওনারা গরুর গাড়িতে ওঠেন। তো ওঠার পরে ঠিক কয়েক মিনিটের মধ্যেই ওই মানে ঈদগার ওখানে চলে আসেন। দেখেন যে ওখানে বহু লোক দাঁড়ানো, এবং একজনকে ওনারা চেনেন না, মানে গ্রামের হলে একজনকে তো চিনবেন, ওরা কাউকে চেনেন না। এবং সামনে একটি খাটিয়া রাখা। তো ওখানে একজন বৃদ্ধ লোক চলে আসেন তাদের থেকে। বৃদ্ধ লোক ইমাম সাহেবের হাতটা ধরে তার সামনে নিয়ে আসেন যে আপনি এখানে দাঁড়ান, আপনি জানাজা শুরু করেন। তো রাসেল ভাই জানাজা শুরু করার আগে ইমাম সাহেব বলেন যে আমি লাশটাকে একটু দেখতে চাই, কারণ কে মারা গেছে, আমি তো আমার পরিচিত কেউ কিনা। তখন মুখটা সরানো হয় রাসেল ভাই, দেখেন এত সুন্দর একটা বাচ্চা ছেলের চেহারা, বাচ্চা বলতে হয়তো আমাদের 7-8 বছর বয়স এরকম, বা 8-10 বছর বয়স এরকম একটা চেহারা, অত্যন্ত সুন্দর চেহারার একটা বালকের লাশ। এবং আরো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, মাথা থেকে এমনি গলা পর্যন্ত মনে হচ্ছিল এটা মানুষ, কিন্তু উনি অদ্ভুত খেয়াল করছিলেন, অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে গলার নিচ থেকে পা পর্যন্ত মনে হচ্ছিল এটা মানুষের কোনো পাটা এগুলা কিছু নাই, মানে এই ঠিক সাপের মতো, একটা মোটা সাপ যেরকম মানে আস্তে আস্তে নিচ দিকে লেজের মতো হয়ে গেছে ওরকম। তখন উনি বলেন যে আপনার এটা কি হয়? তখন মুরব্বী বলেন যে এটা আমার ছেলে হয়, কিন্তু ওর পা বা হাত এরকম কেন? বলে ওর ঠিকই আছে, আপনি হয়তো বা ভুল দেখছেন, আপনি জানাজা শুরু করেন। তখন রাসেল ভাই জানাজা শুরু করানো হয়। জানাজা শুরু করার পরে জানাজা শেষ হয়। জানাজা শেষের পর তখন মানে ইমাম সাহেবকে ওই বৃদ্ধ লোকটা বলেন যে আজকে তো আমার সন্তানের জানাজা হলো, আপনি আরো 2টো জানাজা পড়ার জন্য প্রস্তুত থাকেন, আরো 2টা জানাজা পড়াতে হবে, খুব শীঘ্রই আপনাকে আমরা ডাকবো। তখন এই কথার কোনো মর্মার্থ বুঝতে পারেন নাই। হঠাৎ করে ইমাম সাহেব দেখেন যে আশেপাশে কোনো লোক নাই, শুধু ওই বৃদ্ধ লোক, ওই খাটিয়াটা এবং 4 জন লোক দাঁড়ানোর সাথে, আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো লোক নাই, যে হাজার হাজার লোক কোথায় গেল। তখন মুয়াজ্জিনকে বলতেছে ইমাম সাহেব যে এই মুয়াজ্জিন সাহেব দেখেন তো আশেপাশে এত লোক ছিল, কোথায় গেল? মুয়াজ্জিন বলছে কই, আশেপাশে তো সব লোকই আছে, আমি তো সবাইকে দেখছি। তখন ইমাম সাহেব বুঝতে পারেন নিশ্চয়ই কোনো একটা অদ্ভুত ধরনের কোনো ঘটনা তাদের সাথে ঘটছে। তখন বুঝতে পারেন, তার আগ পর্যন্ত কিছুই ধরতে পারেন নাই। তো ওনারা ওখান থেকে চলে আসেন রাসেল ভাই, ওই গরুর গাড়িতে করেই আবার তাদেরকে নামিয়ে দেওয়া যাওয়া হয়। তো গরুর গাড়ির যিনি বসেছিলেন সামনে, মানে কোনো কথা তাদের সাথে কোনো কথা বলেন নাই, জাস্ট উঠেছেন, মসজিদে নামিয়ে চলে গেছেন, কোনো কথা বলেন নাই যে উনি কেউ। এবং ওই লোককেও যারা চেনে না, গ্রামের যারা ওই সময় গরুর গাড়ি চালাতেন সবাইকে চেনে, কিন্তু ওই লোককেও চেনে, সবাই মানে অপরিচিত। তো রাসেল ভাই এর কিছুদিন পরে, যেহেতু ওই সময় তো একটু ওয়াজ মাহফিলের সময় ছিল, আর একটা জায়গায় ইমাম এবং মুয়াজ্জিনের একটা দাওয়াত পড়ে ওয়াজ মাহফিলে। তো ওনারাও সেখানে যান। সেখানে যাওয়ার পরে ওখান থেকে ফিরতে ফিরতে রাত 2টো বেজে যাচ্ছিল, কিন্তু রাসেল ভাই ওই গ্রাম থেকেও ফিরে আসার পথ কিন্তু ওই রঘুনন্দনপুর ওনার যেখানে ওই মসজিদটা ছিল, পথ একটাই, এবং ওই পথে আসতে গেলে সেই বট গাছ ওটা পার হয়েই আসতে হয়। তো ওই বট গাছের কাছে যখন ওনারা চলে আসেন, তখন হঠাৎ মুয়াজ্জিন সাহেব বলেন যে আমার শরীরের উপর পানি পড়ছে কোথা থেকে? ইমাম সাহেব জিজ্ঞেস করেন, ইমাম সাহেবকে বলেন যে পানি কোথা থেকে পানি পড়বে? বলেন দাঁড়ান তো দেখি কোথা থেকে পানি পড়ে। তো ইমাম সাহেবের হাতে যে ছোট টর্চ লাইটটা ছিল, উনি আবার ওটা উপরের দিকে, গাছের উপরের দিকে রাসেল ভাই ধরেন যে কোথা থেকে। এখন দেখেন যে গাছের উপরে 2টো লোক বসে আছে। এতটুকুই উনি শুধু বলতে পেরেছেন। তারপরে উনি ইমাম সাহেব কিছু বলতে পারেন, কারণ ইমাম সাহেব ওখানে সেন্স পড়ে যান। ওনার যখন সেন্স ফিরেছে রাসেল ভাই সকালবেলা,
যখন সকালবেলা ওই মসজিদের ইমামও নাই, আজানও কেউ দেয় নাই, মুয়াজ্জিনও নাই, সবাই বলে কি ব্যাপার, ঘটনা কি, মসজিদের সকাল ফজরের নামাজে আজানও হলো না, ইমাম সাহেবও নাই, কোথায় গেল? সবাই তখন মুসল্লিরাই আজান দিয়ে নামাজ পড়ে ওনাদের দুজনকে খুঁজতে বের হন। তখন আসলে দেখা যায় ইমাম সাহেব ওই বট গাছের নিচে সেন্সলেস হয়ে পড়ে আছেন, আর মুয়াজ্জিন সাহেব ওই বট গাছের অনেক উপরের একটা ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে। এই দৃশ্যটা আচ্ছা। গ্রামের লোকজন ওখানে গিয়ে দেখে। ওখানে গিয়ে দেখার পরে তখন সবাই বুঝতে পারে যে এটা কোনোভাবে একটা মানুষের পক্ষে অত উঁচুতে গিয়ে দড়িতে ঝুলে ফাঁস নেওয়া সম্ভব নয়, এটা নিশ্চয়ই কোনো প্যারানরমাল ঘটনা। যখন ইমাম সাহেবের জ্ঞান ফেরানো হয় তখন উনি খালি অতটুকুই বলেন, আমি দেখেছি দুটো লোককে ওই ডালের উপর বসে থাকতে, এরপরে কি হয়েছে আমি আর কিছু জানি না। তো রাসেল ভাই, ইমাম সাহেব তো মুয়াজ্জিন সাহেব মারা গেলেন, ওনার যথারীতি দাফন কাফন সম্পন্ন হলো। তো এরপরে রাসেল ভাই কিছুদিন পরে একই রকম ভাবে হঠাৎ ওইকার মুয়াজ্জিন সাহেবের ফ্যামিলি ওইখানে থাকতেন না, অন্য জায়গায় থাকতেন। কিছুদিন পর হঠাৎ করে খবর আসলো, ওইখানে বলতে পাশেই আর কি, ওই মসজিদের একটু দূরে আর কি। তো হঠাৎ করে খবর আসলো যে ওই মুয়াজ্জিন সাহেবের ওয়াইফও, ওনাদের কোনো সন্তানাদি ছিল না, শুধু হাজবেন্ড ওয়াইফ ছিলেন, তো ওই ওয়াইফও গলায় মানে ফাঁস লাগিয়ে সুইসাইড করেছে। কেন করেছেন বা কি কারণে এরকম কোনো মানে তথ্যই পাওয়া যায় না, মানে কি কারণে করেছেন। এখন রাসেল ভাই যদি মনে হতো যে ঘটনাটা এইখানে শেষ হলে হয়ে যেত, যে হয়তোবা জিনেদের সাথে কোনো একটা ঘটনা ঘটেছে, যাই কারণে জিনের হয়তোবা প্রতিশোধ নিয়েছেন, Right. কিন্তু রাসেল ভাই ঘটনা আসলে আর একটা জায়গায় ঘটে। সেটা হলো এই বট গাছের নিচ দিয়ে এরপরে বা ওই এলাকায় ওই প্রায় আধা কিলোমিটারের মধ্যে রাতের বেলা মানে গভীর রাত্রে যেই আসা যাওয়া করতো এই মুয়াজ্জিন সাহেবের ওয়াইফকে দেখতো। তো দেখতো যে উনি হয় বট গাছের নিচে বসে আছেন বা ওদিক দিয়ে হাঁটাহাঁটি করছেন, মানে কাউকে ভয় দেখাচ্ছেন বিভিন্ন ভাবে, মানে বিভিন্ন ইসে মানে হালতে বিভিন্ন মানুষকে ভয় দেখানো শুরু করে। তো মানুষজনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে এইভাবে তো চলতে পারে না, কোন একটা ব্যবস্থা। বিভিন্ন জায়গা থেকে ওঝা তান্ত্রিক নিয়ে আসা হয়, কিন্তু এর কোনো সলিউশন হচ্ছিল না। সবাই রাতের বেলায় যে এরকম বিভিন্ন ভাবে দেখতো মানে তাদেরকে। আর ওই সময় তো রাসেল ভাই মানে গ্রাম অঞ্চল তো অনেক ঝোপঝাড় ছিল, এখন তো অনেক এখন যেমন সময় আলো টালো হয়ে গেছে, ওই সময় তো এতটা ছিল না। তো মানুষের মধ্যে ওই আতঙ্কও খুব বেশি কাজ করতো। তো বিভিন্ন জায়গা থেকে ওঝা কবিরা দেশে এটা সলভ করার চেষ্টা করা হয়, কিন্তু কোনো সলভ হচ্ছিল না। এর মধ্যে রাসেল ভাই ওই গ্রামে এক পাগলের আবির্ভাব ঘটে। তো এই পাগলটা আবার এমন ছিল যে সে আবার 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু মানে পাগলামি করতে এমন ভাবে যে মানুষদেরকে বিভিন্ন ভাবে গালিগালাজ করতো যে তোরা নামাজ পড়িস না কেন, কেন এটা করিস না, ভালো কাজ করিস, এইভাবে মানুষ তাকে পাগল বলতো। তো এই পাগলটা একদিন ওই গ্রামের ইমাম সাহেবকে বলেন, ওই যে সেই ইমাম সাহেব, ওনাকে বলেন যে তোদের এই গ্রামে তো এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, এটা মানে সমাধান করতে হবে, সেটা সমাধান আমি করতে পারবো, চল আমরা রাতের বেলা একদম যেদিন আরো গ্রামবাসীদেরকে সাথে নিয়ে যেদিন পূর্ণিমার রাত, ওই দিন আমরা ওই মহিলার কবরের কাছে যাব, উনি সুইসাইড করার পর যেখানে কবর দেওয়া হয়েছে, ওই যে রাসেল ভাই যে পুরাতন যে কবরস্থানটার কথা বলেছিলাম আমি, তো ওই কবরস্থানের কাছে যাব। তো কবরস্থানের কাছে যাওয়া হয়, তখন উনি নির্দেশ দেন কবরটা খুঁড়তে, পুনরায় কবরটা যাতে খোঁড়া হয়। তো কবরটা রাসেল ভাই সবার সামনেই উপস্থিত, অনেকের সামনে সেটা খোলা হয়, যারা ওখানে উপস্থিত ছিলেন সবার সামনে ওটা খোঁড়া হয়। খোঁড়ার পরে তো রাসেল ভাই দেখা যাচ্ছে যে মাত্র যদিও 10-15 দিন হয়ে গেছে লাশের আর কি, এর ভিতরে এই ধরনের এত সব ঘটনা ঘটেছে, কিন্তু 10-15 দিনের মধ্যে মানে লাশটা মানে বিভৎস ধারণ করেছে। এবং ওই যে ফেসটা মানে এমনিতে তো 10-15 দিনের লাশ তো কেমন হতে পারে আমরা জানি, কিন্তু তারপরেও মানে খুব মারাত্মক মানে ভয়ঙ্কর দেখা যাচ্ছিল তার চেহারাটা, ওই মহিলার চেহারাটা। তো এখানে অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, মানে সাধারণত মহিলাদের যখন মানে কাফন পরানো হয়, পুরুষদের কাফন থেকে ওনাদেরকে কিন্তু কাপড় একটু বেশি থাকে, তার মাথায় বা শরীরে আর কয়েকটা জায়গায় কাপড় দেওয়া হয়। দেখা গেল ওনার কাফনে কয়েকটা কাপড় নাই। আচ্ছা, মনে হচ্ছে কেউ যেন চুরি করে নিয়ে গেছে বা নাই বা দেয়াই হয় নাই এরকম। তখন ওই পাগল বলেন যে এই মহিলার কবর দেওয়ার পরে, যেহেতু উনি সুইসাইড করেছিলেন, এই কবর দেওয়ার পর এনার একটা কোন একজন তান্ত্রিক বা কবিরাজ এনার কবর খুঁড়ে এনার কাফনের একটা কাপড় নিয়ে যান, এবং ওই কাফনের কাপড় দিয়ে সাধারণত ব্ল্যাক ম্যাজিক গুলো করা হয়। এবং এটা রাসেল ভাই কিন্তু অনেকে এটা জানেন যে এই কাপড়গুলোর উপর যদি বান মারা হয়, মানে এটা দিয়ে যদি বান মারার কাজে লাগে,
এটা কিন্তু 100% কাজে লেগে যায়। এবং এই ঘটনা আমারও জানা আছে এই বিষয়গুলো। সাধারণত আচ্ছা। যারা কবিরাজেরা এই কাপড়গুলো সংগ্রহ করেন, তারা সুইসাইড করেছেন, ইনাদের কাফনের কাপড়গুলো সংগ্রহ করেন। তো যার কারণে এই ওই মহিলার কবরের সাথে এই ঘটনা ঘটে যাওয়ার কারণে এই অদ্ভুত কিছু ঘটনা মানে ওনার এলাকায় ঘটছিল। হুম। তখন উনি বলেন যে আপনারা দ্রুত আর একটা কাপড় নিয়ে আসেন, কাফনের কাপড়ই পারেন আর যেই কাপড়ই পারেন সাদা কাপড় নিয়ে আসেন। তখন রাসেল ভাই স্বাভাবিকভাবে উনার শরীরে যেই কাপড়টা ছিল না, তো সেটা ওটা দিয়ে দেয়া হয় এবং আবার কবরটা ঢেকে দেয়া হয়। তারপর রাসেল ভাই আর কোনো ঘটনা ওই এলাকায় ঘটেনি। তবে ওই এলাকায় যে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার বড় হুজুর একদিন ইমাম সাহেবকে বলেন যে এলাকায় খুব ছোট্ট মানে 7-8 বছরের একটা ছেলে পড়তো, নাম হলো ফারুক। এই ফারুককে মানে অমুক দিন থেকে আর আমরা খুঁজে পাচ্ছি না, ও যে কোথায় গেল তাও আমরা জানি না। তখন ফারুকের চেহারার বর্ণনা যখন রাসেল ভাই শোনেন ইমাম সাহেব, তখন বুঝতে পারেন আসলে এই ফারুককেই সেই মুয়াজ্জিন সাহেব ওই ভুল করে সাপ ভেবে পিটিয়ে মেরে ফেলেছিলেন। এবং ওটা ছিল আসলে জিনেদের একটা সন্তান ছিল আর কি। তো জিনেরা প্রতিশোধ হিসাবে রাসেল ভাই ওই দুইজনকে হত্যা করে। কিন্তু ওই মহিলার হত্যার পরে ওনার যে মানে কাফনের কাপড়টা নিয়ে যাওয়া হয়, এরপরে এই যে ভয়ঙ্কর ধরনের ঘটনাগুলো এলাকায় ঘটে এবং সেটা পরবর্তীতে সমাধানও হয়ে যায় রাসেল ভাই। এই ছিল আমার ফার্স্ট ঘটনা। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। কুল শ্রোতা এবং রাসেল ভাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি সোহাগ চক্রবর্তী, যশোর থেকে আপনাদের জন্য আবারও একটি ভয়ানক ঘটনা নিয়ে হাজির হয়েছি। মজার ব্যাপার হচ্ছে ঘটনাটি, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম রাসেল এবং রাসেল ভাই পেশায় একজন মাছ ব্যবসায়ী। উনি মাছের চাষ করে থাকেন ঘেরে। উনি ঘটনাটি বলার সময় আমাকে একটু রিকোয়েস্ট করেছেন যে যেহেতু উনি একই প্লেসে এখনও মাছের ব্যবসা করেন, ওখানে এখনও মাছের ঘেরগুলো আছে ওনার, সো ওই ঘেরের নাম, ঠিকানা, ওই প্লেসের নামগুলো যেন আমি উল্লেখ না করি। তো আমিও সেই সত্ত্বে ওনার কাছ থেকে ঘটনাটি কালেক্ট করি এবং ঘটনাটি কালেক্ট করার পরে যাদের সাথে মূলত ঘটনাটি ঘটেছিল ওনাদের সাথেও আমি যোগাযোগ করার চেষ্টা করি। তো আমি ওনাদের সাথে যোগাযোগ করে জানতে পারি যে আসলে ঘটনাটি 100% সঠিক। তো চলুন শুরু করি ঘটনাটি। 2002 সালের কথা। রাসেল ভাই তখন সাতক্ষীরার প্রত্যন্ত একটি এলাকাতে অনেক বড় একটি মাছের ঘের নিয়ে চিংড়ি মাছের খামার তৈরি করেন, ঘের তৈরি করেন। সো আপনারা যা হয়তো অনেকেই জানবেন যে চিংড়ি মাছ কিন্তু একটু বড় হয়ে গেলে ঘের থেকে উপরে চলে আসে, হাত দিয়ে ধরা যায়, চুরি হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। এই কারণে রাসেল ভাই কিন্তু একটা টাইট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেন ওখানে, যে আসলে ঘের থেকে যদি মাছ চুরি হয়ে যায় ওনার তো অনেক লস হয়ে যাবে, চিংড়ি মাছের অনেক দাম হয়। সো উনি ওখানে একটা টাইট পাহারার ব্যবস্থা করেন। এই পাহারার কাজে নিয়োজিত ছিল একই পরিবারের 3 ভাই। ঘটনার ভিকটিম কিন্তু এই 3 ভাই। হঠাৎ 1-2 বছর 3 বছর পর রাসেল ভাই প্রথম খুব ভালোই লাভে ছিলেন, কিন্তু 2-3 বছর পর উনি লক্ষ্য করতে থাকেন মাছের উৎপাদনও ওই ঘেরটা থেকে অনেক কম হচ্ছে। যেহেতু এই 2-3 বছরে উনি ভালো একটা এক্সপিরিয়েন্স তৈরি করে ফেলেছেন, উনি জানেন যে কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে খাবার দিতে হয়, কেমন মাছ আসতে পারে, এটার একটা আইডিয়া থাকে ওনার ভালো। কিন্তু উনি খেয়াল করেন যে আসলে ওই ঘেরটা থেকে মাছের উৎপাদন অনেক কম হচ্ছে। তখন উনি ওই 3 ভাইকে অনেক বেশি প্রেশার দেওয়া শুরু করেন যে আসলে তোমরা নিশ্চিত ডিউটি দিচ্ছ না ঠিকভাবে, যার ফলে মাছ চুরি হয়ে যাচ্ছে, না হলে তো মাছ কম হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং রাসেলের দেয়া এই যে প্রেশারের কারণে ওই 3 ভাইও অনেক বেশি চিন্তায় থাকেন যে আসলে আমরা তো ঠিকভাবে টাইট সিকিউরিটি দিই, আমরা ঠিকভাবে ডিউটি করি, তো কিভাবে মাছ কিভাবে চুরি হচ্ছে। ওনারা আরও বেশি অ্যাক্টিভ হয়ে যান এবং ভালোভাবে ওনারা ডিউটি দেওয়া শুরু করেন। কোনো ভাই পুরা ঘেরের এক সাইড দিয়ে রাউন্ড দিতে থাকে, অন্য ভাই অন্য সাইড দিয়ে রাউন্ড দেয়। একজন ওনাদের বসার জন্য একটা টং ঘরের মতো বানানো ছিল, সেখানে বসে লাইট মেরে চেক করতে থাকেন। এইভাবে ওনারা খুব ভালো একটা সিকিউরিটি দিতে থাকেন।
হঠাৎ একদিন বড় ভাই খেয়াল করেন যে ভোরবেলার দিকে একটা বিশেষ জায়গায়, একটা ঘেরের একটা কোণে অনেক পানি ঘোলা হয়ে আছে। যেহেতু ওনারা মেলা দিন ধরে ঘিরে ডিউটি দিচ্ছেন, ওনারা জানেন যে যদি পানিতে কেউ নামে বা জাল ফেলা হয় তখনই কিন্তু পানি ঘোলা হয়ে যায়। ওনারা যেহেতু রাত্রে নামেন না, কেউই কাউকেই নামতে দেন না, সেহেতু পানি ঘোলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। ওই বড় ভাই কিন্তু তখন বুঝতে পারেন যে নিশ্চিত কেউ না কেউ পানিতে নামছে এবং এই মাছ চুরি করছে। এই ঘটনাটি 3 ভাই খুব ভালোভাবে আলোচনা করে এবং বলে যে ওনারা দেখবেন যে কে নামছে। ওনারা একটু আরো সতর্কতার সাথে পাহারা দিতে শুরু করেন। 2 দিন 3 দিন যায়। হঠাৎ একদিন ওনারা খেয়াল করেন, মানে ওনাদের যে ছোট ভাই, উনি রাউন্ড দিয়ে আসার সময় খেয়াল করেন যে পানিতে বেশ পাড় থেকে কিছুটা দূরে কোনো একটা ব্যক্তি মনে হচ্ছে হাত দিয়ে কোনো কিছু ধরার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে উনি টর্চ লাইটটা অফ করে চুপি চুপি পানিতে নেমে যান এবং আস্তে আস্তে ওই ব্যক্তির কাছাকাছি যেয়ে ঝাপটে ধরেন ওনাকে এবং সজোরে ওনাকে কিল ঘুষি মারতে থাকেন এবং চিৎকার করতে থাকেন। এই ওনার যে চিৎকার শুনে বাকি যে 2 ভাই উপরে ছিল ওনারাও ছুটে চলে যান ওই প্লেসে এবং বড় ভাই লাইট মেরে দেখে যে ছোট ভাই এভাবে কাউকে যেন মারছে এবং এই মারা দৃশ্য দেখে ওই মেজ ভাইও পানিতে লাফ দিয়ে পড়ে এবং সেও যে একেবারে অন্ধের মতো ওই ব্যক্তিকে মারতে শুরু করে। বড় ভাই কিন্তু উপর থেকে বলছিল যে তোরা ওই ব্যক্তিকে মারিস না, ওই ব্যক্তিকে ধরে কুলে নিয়ে আয়, ওকে ভালো করে বেঁধে রাখ, যাতে মালিকের সামনে আমরা ওকে দেখাতে পারি যে এই আসলে মূল চোর, এই মাছ চুরি করে নিয়ে যাচ্ছে, আমরা এই চোরকে ধরতে সক্ষম হয়েছি। কিন্তু 2 ভাই অন্ধের মতো ওনাকে মারছিল। মারতে মারতে মেজো ভাই একটু কষ্ট হয়ে যায়, সে পাড়ে চলে আসে এবং যেই মেজো ভাই পাড়ে চলে আসে ওনারা লক্ষ্য করেন যে পানিতে যদি কোনো কিছুকে বেঁধে হঠাৎ টান দিয়ে পানির নিচে নিয়ে চলে যাওয়া যায়, যে কোনো কিছুকে যেভাবে খুব ফোর্সে পানির ভিতরে চলে যাবে, ওইভাবে ওই ছোট ভাইকে ওই ব্যক্তি টান দিয়ে পানির নিচে নিয়ে চলে যায়। এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, ওই ঘেরের গভীরতা কিন্তু অনেক বেশি না। যদি ওই ছোট ভাই সোজা হয়ে দাঁড়িয়েও থাকে তাও কিন্তু ওনার বুক পর্যন্ত সর্বোচ্চ পানি হতে পারে, সেহেতু কোনোভাবেই ওনার কিন্তু ওখানে ডুবে যাওয়ার সম্ভাবনা নাই বলতে গেলে চলে। এবং ওই ছোট ভাই ডুবে যাওয়ার পরে ওনারা খেয়াল করেন যে পানির নিচ থেকে, আপনারা হয়তো দেখে থাকবেন যে গ্যাস যদি পানির নিচ থেকে উঠতে থাকে, যেভাবে বুদবুদ হতে থাকে, একটা বড় এরিয়া নিয়ে ওই রকম বুদবুদ উঠতে থাকে। এই দৃশ্য দেখে বড় ভাই এবং ছোট ভাই 2 জন, মানে মেজো ভাই 2 জনই লাফ দিয়ে পড়েন ওখানে, যে ওনারা ওই ছোট ভাইকে খুঁজতে থাকেন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, ওনারা কোনোভাবেই ছোট ভাইকে ওখানে খুঁজে পান না। এরপরে ওনারা পানি থেকে উঠে এসে পুরো ঘেরের এরিয়াটি লাইট নিয়ে ছোট ভাইকে খুঁজতে থাকেন এবং চিৎকার দিলে আশপাশের যে ঘেরের লোকজন যারা ডিউটিতে থাকেন ওনারাও এসে ওনাদের সাথে খুঁজতে থাকেন। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ভোরবেলার আগ পর্যন্ত ওনারা ওই ছোট ভাইকে পান না খুঁজে। এক পর্যায়ে ভোরের যখন আলো ফুটবে ওই সময় ওনারা খেয়াল করেন ঠিক সেম ওই প্লেসে, ওই একই জায়গায় পানির নিচ থেকে আবারও ওই রকম বুদবুদ উঠতে শুরু করেছে এবং কেউ যেন ওনার ছোট ভাইকে একদম একটা ধাক্কা দিয়ে পানির উপরে ভাসিয়ে দিয়েছে। ওনারা লাফ দিয়ে পড়ে পানি থেকে ছোট ভাইকে উপরে তোলেন এবং ততক্ষণে ওনারা দেখেন যে আসলে অনেক দেরি হয়ে গেছে, ভাই আর বেঁচে নেই। ওনারা হতভম্ব হয়ে যান যে আসলে কি হলো, এটা তো কোনোভাবে হওয়ার কথা না। এরপরে ওনার মা বাবা ওখানে চলে এসে কান্নাকাটি করতে থাকেন। সবাই খুবই অবাক হয়ে যায় যে কি হয়েছে ব্যাপারটি। কি আর করা, ছোট ভাইকে দাফন কাফন করানো হয় ভালোভাবে। এরপর থেকে ওনাদের সাথে বেশ কিছুদিন আর কোনো ঘটনা ঘটে না। ওনার যে মেজো ভাই, এরপরে একদিন উনি বাজার করে বাড়ি ফিরছিলেন 7:30-8টার সময়, সন্ধ্যা মানে রাত 7:30-8টা। সো ওনাদের বাড়ি আসতে কিছুটা আগে একটা বড় নারকেল গাছ এবং তারপরে একটা বড় গাব গাছ আছে।
গাবের ফল আমরা জানি যে গাব যখন পেকে যায়, লাল লাল হয়ে যায়, তখন যদি কারোর গায়ে বা কোনো কিছুতে ছুঁড়ে মারা হয় তখন সেটা ফেটে যাবে, নরম টাইপের হয়ে যায়। তো ওই মেজো ভাই যখন বাজার করে নিয়ে ওই গাছের নিচ দিয়ে আসছিল, তখন উনি খেয়াল করেন যে ওনার সামনে, ওনার পিছে, এমনকি এক পর্যায়ে ওনার মাথায় গায়ে কেউ যেন গাব ছুঁড়ে মারছে। এই দৃশ্য দেখে উনি কিন্তু ব্যাপক আকারে রেগে যান যে আসলে কোনো শয়তান লোকজন এরকম কার্যক্রম করছে। উনি মারাত্মক ক্ষেপে যান। ওনার কাছে বড় একটি 5 ব্যাটারির লাইট থাকে। ওই লাইটটি উনি গাব গাছে মেরে ভালো করে চেক করেন যে আসলে এই কাজটি কে করছে। ওনার যেহেতু মাথাটাতে ব্যথা লেগেছে, উনি অনেক বেশি রেগে গেছে। আশ্চর্যজনক ব্যাপার, উনি যখন গাছে লাইট মেরে দেখে ওখানে কেউই নাই, কিন্তু তখনও কিন্তু অদৃশ্য থেকে মনে হচ্ছে কেউ গাব ওনার দিকে ছুঁড়ে মারছে। এই দৃশ্য দেখে উনি মারাত্মক আকারে ভয় পান এবং এক ছুটে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরে উনি কিন্তু ওনার বড় ভাইয়ের সাথে বা ওনার বাবা মার সাথে এই কথাগুলো উনি শেয়ার করেন না। এরপরে উনি যথারীতি খাওয়া দাওয়া করেন এবং ঘুমিয়ে পড়েন। রাত্রে 1টা-1:30টার দিকে, যেহেতু ওনাদের গ্রামের বাড়ি, ওনাদের বাড়ি থেকে টয়লেট একটু দূরে হয়, কাঁচা টয়লেট, পাতালতা দিয়ে ঘেরা। সো উনি টয়লেটে যাবেন। উনি লাইট নিয়ে টয়লেটে যান। টয়লেটের এরিয়াটা বেশ বড়। উনি যখন টয়লেটের মধ্যে ঢুকে উনি ব্যাপক আকারে ভয় পেয়ে যান। উনি দেখেন যে ঠিক ওনারা যেই রকম লোককে ওই ঘেরের মধ্যে মেরেছিল, সেম ওইরকম টাইপের একজন লোক ওখানে দাঁড়িয়ে। তার গায়ে মনে হচ্ছে একটা কালো চাদর দেয়া। যেই উনি টয়লেটের মধ্যে ঢোকেন এবং ওই লোকটি ওই চাদর ওনার গায়ের উপরে ফেলে প্রচণ্ড মারা শুরু করেন ওনাকে, এবং ওনাকে তুলে তুলে মাটিতে আছাড় দিতে থাকেন। এক পর্যায়ে যখন উনি একেবারে নাজেহাল অবস্থা, উনি আর পারছিলেন না, সেরকম পর্যায়ে ওই কালো অবয়বটি বা ওই কালো অবয়বের মতো লোকটি ওনাকে ওই কাঁচা টয়লেটের মধ্যে ফেলে দেন। উনি যন্ত্রণায় যখন খুব জোরে, উনি যখন পড়ে যান ওর মধ্যে আর কি, চিৎকার চেঁচামেচি যন্ত্রণায় কাতরাতে থাকেন, তখন কিন্তু ওই অবয়ব ওখান থেকে চলে যায় এবং ওনার কান্নার শব্দটি, মানে উনি তখন জোরে কান্নাকাটি করতে পারেন। এর আগে পর্যন্ত কিন্তু উনি চিৎকার করার চেষ্টা করছিলেন, হালকা পাতলা চিৎকার করছিলেন, কিন্তু জোরে চিৎকার উনি করতে পারছিলেন না। কিন্তু যখন এই অবয়বটি চলে যায় তখন উনি জোরে চিৎকার করতে পারেন এবং ওনার চিৎকার শুনে ওনার বাসা থেকে ওনার মা, ভাই, বাবা সবাই বেরিয়ে আসেন এবং এসে দেখেন যে ওনাদের টয়লেটটি কিন্তু অনেক গভীর। ওই গভীর টয়লেটের মধ্যে উনি পড়ে আছেন এবং ওনার হাতে তখন ওই টর্চ লাইটটি জ্বলছে। ওনারা অনেক কষ্টে দড়ি টড়ি ফেলে ওই টয়লেটের মধ্য থেকে ওনাকে টেনে তোলেন উপরে। ওনার অবস্থা এতটাই খারাপ ছিল, উনি কথা বলার মতো কোনো পরিস্থিতিতে ছিলেন না। ওনাকে ভালো করে ওয়াশ করে ওনাকে ওনার বাবা কিছু পানি পড়া দেন, সেইগুলো খেয়ে উনি ঘরে নিয়ে যেয়ে ওনাকে শুইয়ে দেওয়া হয়। এরপরে যখন সকাল হওয়ার পরে ওনার সাথে আরও কিছু আজব ঘটনা ঘটতে থাকে। উনি পাগলের মতো প্রলাপ বকতে থাকেন, মাঝে মাঝে আবার ঠিক হয়ে যান। আবার যখন ঠিক হয়ে যান তখন উনি রক্তের মতো বমি করতে শুরু করেন। খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ওনার। এরপরে ডাক্তার ডেকে নিয়ে আসা হয় এবং ওনার ট্রিটমেন্ট করানো হয়। বাড়ির সবাই কিন্তু ধারণা করেছিলেন, যেহেতু ওনাদের একটা কাঁচা টয়লেট, ওই কাঁচা টয়লেটের মধ্যে উনি টয়লেট করতে যেই পড়ে গেছেন, এটা সবার ধারণা ছিল। কিন্তু উনি হঠাৎ এক সময় যখন ঠিক হয়ে যান তখন উনি পুরো ঘটনাটি বলেন। সবাই এই পুরো ঘটনাটি শুনে অনেক বেশি ভয় পেতে শুরু করেন এবং আশপাশের ওনাদের যে প্রতিবেশী ছিলেন তারা বলতে থাকেন যে আসলে ওই ঘেরের আশপাশে এক সময় পিশাচের উপদ্রব ছিল, যারা মানুষের বিভিন্ন রকম ক্ষতি করত, মানুষকে ভয় দেখাতো, বাচ্চাদের মেরে ফেলতো, এরকম বহু ঘটনা ঘটতো। কিন্তু যখন এই মাছের ঘের করা হয় বা লোকালয় আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হয় তখন কিন্তু এই জিনিসগুলো অনেক কম হয়ে গেছে। সো এই সব কথা শোনার পরে ওনার বাড়ির লোকেরাও কিন্তু অনেক বেশি ভয় পাওয়া শুরু করেছিলেন। ওনারা একটা কবিরাজকে ডেকে আনেন এবং ওই কবিরাজকে ডেকে এনে কিছু পানি পড়া টড়া তাৎক্ষণিকভাবে দেন, কিন্তু আশ্চর্যজনকভাবে ওই মেজো ভাই
সন্ধ্যা 6টা পর্যন্ত বেঁচে ছিলেন। এরপরে হঠাৎ করে উনি রক্তবমি করতে করতেই মারা যান। বাড়িতে একটা শোকের মাতম তৈরি হয়ে যায়, সবাই অনেক বেশি কষ্ট পান, অনেক ভয়ের একটা পরিবেশও হয়ে যায় সাথে সাথে। এরপরে ওই মেজো ভাইকে দাফন কাফন করে দেওয়া হয়। মেজো ভাইকে দাফন কাফন করে দেওয়ার পরে বড় ভাইয়ের ভিতরে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। তিনি আর ওই মাছের ঘেরের ওই যে পাহারা দেওয়ার যে কাজ, ওটি আর করতে যান না। উনি পার্শ্ববর্তী গ্রাম থেকে একটা ভালো কবিরাজ দেখিয়ে সেখান থেকে তাবিজ টাবিজ অনেক কিছু নিয়ে আসেন এবং উনি ওই বাড়ির যে ওনাদের জমি ছিল সেইগুলো চাষবাস করতে থাকেন। উনি আর ওই পেশায় ফিরে যান না। দীর্ঘ 1-1.5 মাস 2 মাস পার হয়ে যায়, ওনাদের সাথে আর কোনো ঘটনা ঘটে না। হঠাৎ একদিন ওই বড় ভাইয়ের যে স্ত্রী, উনি রাত্রে 11টা-12টার দিকে বাইরে বাথরুম করতে আসবেন। যেহেতু ওনাদের গ্রামে বাড়ি, ওনাদের এমনিতেই অনেক সাহস ছিল, উনি একটা হেরিকান জ্বালিয়ে বাইরে চলে আসেন এবং বাথরুম করতে থাকেন। বাথরুম করে উনি যখন ফিরছেন তখন উনি খেয়াল করেন ঘরের ভিতরে যেন সাদা, আমরা যখন দেখবেন যে কোথাও কোনো শিল্পীরা স্টেজে পারফর্ম করছে তখন যেমন সাদা ধোঁয়া দেওয়া হয়, ওই টাইপের একটা সাদা ধোঁয়া, কিন্তু ওই ধোঁয়াগুলো তো চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ধোঁয়া কিন্তু ওইভাবে ছড়িয়ে পড়ছে না, একটা নির্দিষ্ট শেপের মতো, পাতলা একটা নির্দিষ্ট শেপের মতো। সে একদম সুন্দর করে দরজার যে ফাঁকা ওইটা দিয়ে ঘরের মধ্যে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি অনেক বেশি ভয় পান এবং মনে করেন যে ওনার স্বামীর হয়তো কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে। উনি ছুটে এসে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলেন, কিন্তু দেখে ঘরের ভিতরে আসলে কিছুই নাই, কোনো সমস্যা নাই। উনি হেরিকেনটা বেডের পাশে নিয়ে যে দেখেন যে ওনার স্বামী শুয়ে আছে, ঘরের মধ্যে কিছুই নাই, কোনো রকম খারাপ কোনো পরিবেশ না। উনি বেডের পাশে হেরিকেনটি জ্বালিয়ে রেখে উনি শুয়ে পড়েন পাশে। উনি কত সময় ঘুমিয়েছেন ঠিক জানেন না। হঠাৎ ওনার ঘুম ভেঙে যায় যে ঘরের বাইরে মনে হচ্ছে খুব দাপাদাপি শব্দ হচ্ছে, মনে হচ্ছে কোনো ব্যক্তি প্রচুর প্রহর করছে, ধরে ধরে তুলে তুলে আছাড় মারছে। যেহেতু ওনাদের মাটির বাড়ি, ওনারা ওই ভাইব্রেশনটা ফিল করতে পারছিলেন বেডের উপর থেকে। ওনার মনে যেহেতু একটা আতঙ্ক কাজ করছিল, উনি আর কোনো কিছু খেয়াল না করেই দরজা খুলে বাইরে চলে যান এবং বাইরে চলে যেয়ে একটা দৃশ্য দেখে উনি আতঙ্কে চিৎকার দিয়ে উঠে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকার শুনে ওনার মা বাবা, যারা আর কি বড় ভাইয়ের মা বাবা ছিল, তারাও চলে আসেন। তারাও ওই অদ্ভুত দৃশ্যটি এসে সবার সামনে দেখতে পান। ওনারা দেখেন যে কালো একটি অবয়ব, যার কোনো হাত নাই, পা নাই, চোখ নাই, মুখ নাই, কিচ্ছু নাই, সে ওই বড় ভাইকে তুলছে, আছাড় মারছে এবং হাত ধরে এক মাথা থেকে উঠানের অন্য মাথা টেনে নিয়ে যাচ্ছে, আবার অন্য মাথায় চেলে ফেলে দেওয়ার মতো দিচ্ছে। এই দৃশ্য দেখে ওনারা আরও জোরে চিৎকার করেন এবং ওনাদের চিৎকার শুনে ওনাদের প্রতিবেশীর 2-1 বাড়ি থেকে লোকজন হারিকেন নিয়ে চলে আসে ওদের বাড়িতে। যেই ওই সবাই চলে আসে আলো নিয়ে, তখন ওই অবয়ব আর ওখানে থাকে না, তখন সে চলে যায় ওখান থেকে। এরপরে ওই বড় ভাইকে ওখান থেকে উদ্ধার করা হয়, ওনাকে ঘরে নিয়ে এসে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বেডে শুইয়ে দেওয়া হয়। কিন্তু ওনার মুখ ডান দিকে বাঁকা হয়ে যায় এবং উনি ডান হাতে আর কোনো সেন্স থাকে না, উনি প্যারালাইজডের মতো হয়ে যান ডান হাত। এরপরে ওনারা আবার কবিরাজকে ডেকে নিয়ে আসেন এবং এক ডাক্তারকে নিয়ে আসেন। বড় ভাইয়ের ট্রিটমেন্ট চলে, কবিরাজও ট্রিটমেন্ট করতে থাকেন, কিন্তু ওনার প্রোগ্রেসটা খুব স্লোভাবে হয়। কবিরাজ অনেক কিছু শুনে, সকলের কথাবার্তা শুনে ওনাদের বাড়ি পরপর 3 দিন আসেন এবং ওই কবিরাজ সাথে করে একজন মৌলানাকে নিয়ে আসেন, যিনি 3য় দিন এসে ওনাদের বাড়ির চারিপাশে বোতলের মধ্যে কিছু একটা লিখে ভরে বাড়ির চারিপাশে পুঁতে দিয়ে যান। এরপর থেকে ওনাদের দ্বৈত ট্রিটমেন্টে উনি আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। কিন্তু সুস্থ হলেও উনি কিন্তু ওই এক পাশে খুঁড়িয়ে হাঁটেন, একটা হাত প্যারালাইজ থাকে এবং মুখ এক সাইডে বাঁকা হয়ে থাকে। উনি যখন একটু সুস্থ হয়ে যান তখন সবাইকে ওই রাতের ঘটনাটি বর্ণনা করেন। উনি বলেন যে উনি হঠাৎ ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন, কোনো প্রবলেম না, হঠাৎ উনি খেয়াল করেন যে ঘরের তাপমাত্রা অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটা শীতল বাতাস এসে ওনার গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে
পর্যায়ে এত বেশি ঠান্ডা লাগতে শুরু করে, উনি কাঁথা খোঁজার জন্য উঠে বসে উনি খেয়াল করেন যে ওনার সামনে বড় একটা শেপের কোনো মানুষের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে, যেটি সাদা, সেটি কিন্তু কালো না, সাদা। এবং সে এক টান দিয়ে হঠাৎ ওই বড় ভাইকে রুমের বাইরে নিয়ে যায় এবং বাইরে নিয়ে গিয়ে ওনাকে প্রচণ্ড প্রহার করা শুরু করেন, ওনাকে ধরে মাটিতে আছাড় মারেন। উনি যখন আর পেরে উঠছিলেন না, ওনার গায়ে যখন আর বল ছিল না প্রতিহত করেন, তখন উনি শুনতে পান যে তোরা আমার ভাইকে মেরেছিস, আমার ভাইকে আহত করেছিস, তোদের কাউকে আমরা আর বাঁচিয়ে রাখবো না। এইটুকু উনি সর্বোচ্চ শুনতে পান। এরপরে উনি সেন্সলেস হয়ে যান। এই কথা শোনার পরে কবিরাজরা ওনাকে অনেক তাবিজ দেন, ওনাকে অনেক পারনি পড়া দেন, বাড়িগুলো বন্ধ করে দেন এবং ওনার সাথে একটা লাল কাপড়ের মধ্যে কিছু জিনিস লিখে ওনাকে বলেন যে ওনার মাজায় হোক বা গলায় হোক বা যে কোনো জায়গায় এই জিনিসটা লাল কাপড়ে এইভাবেই রাখার জন্য। যতদিন উনি এটা ঠিকভাবে রাখতে পারবেন, আশা করা যায় ওনার কোনো সমস্যা হবে না। ওই বড় ভাই রাসেল ভাই এখনও বেঁচে আছে। ওর পর থেকে ছোটোখাটো সমস্যা হলেও বড় তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু উনি অতটা সুস্থভাবে আর চলাফেরা করতে পারেন না। উনি উপার্জনক্ষম অবস্থায়ও আর তেমন একটা নাই। উনি যখন ঘটনাটি আমার সাথে শেয়ার করছিলেন, উনি অধরে কাঁদছিলেন যে উনি ওই ঘেরের ডিউটি দিতে যে 2 ভাইকে হারিয়েছেন, ওনার জীবনটা এত কঠিন হয়ে গেছে। সো এটি ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে, তাদের উদ্দেশ্যে ঘটনাটি শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন। আফনান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সাবির। ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার রায়পুর গ্রামে। তো মূলত ঘটনাটি যেই গ্রামের, উনি গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। ঘটনাটি ওনার দাদার মুখ থেকে শুনেছিলেন। অনেক আগের একটি ঘটনা, আনুমানিক 1940-45 সাল এরকম হবে আর কি। তখন দাদার বয়স ছিল 16-17 বছর। তো ওই সময়ে ওই গ্রামে একটা পুকুর ছিল। অনেক লোকজনই সেই পুকুরে গোসল করতে আসতো, বিশেষ করে মহিলারা বেশি আসতো আর কি। দুপুরের দিকে মহিলাদের আনাগোনা বেশি হতো। একদিন দুপুরবেলা পুকুর পাড়ে একজন মহিলা গিয়েছেন কাপড় কাচতে। তখন সময়টা ছিল শীতকাল। তো দুপুরের দিকে সেই বাড়ির পুকুরের দিকে, বা যেই বাড়ির আর কি পুকুর আর কি, সেই বাড়ির ওই পুকুরের দিকে খুব একটা লোকজন যেত না। হঠাৎ করেই লোকজন চিৎকার শুনতে পায়। দূরে যাদের বাড়িঘর আছে আর কি, তারা একটা চিৎকার শুনতে পায়। তো আশেপাশের বাড়িঘর থেকে লোকজন যখন ওই চিৎকারের উৎস কোত্থেকে আসলে সব চিন্তা করতে করতে পুকুরের কাছে আসেন। এসে দেখেন যে ওই যে ভদ্রমহিলা, উনি অজ্ঞান হয়ে পুকুরের একপাশে পড়ে আছেন। সবাই তো তাকে ধরে বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ বাদে তার হুঁশ ফিরলে সে জানায় যে পুকুরের অপর পাশে একজন বৃদ্ধা মহিলাকে সে দেখেছে। ওই বৃদ্ধা মহিলা তাকে ডাকাডাকি করছে, আর তার চেহারাটা নাকি ছিল খুব ভয়ঙ্কর। তো মূলত ওই ভয়ঙ্কর চেহারা দেখেই সে চিৎকার করেছে। তারপর আর তার কিছু মনে নাই। এটা ছিল ওই ভদ্র মহিলার ভাষ্য আর কি। আসলে কি হয়েছিল সেটা আমরা পরে জানবো। তো তখনকার মতো তার আর কোনো সমস্যা হয় নাই ওই ভদ্র মহিলার। তো রাতে উনি শুয়ে আছেন তার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা নিয়ে। হঠাৎ করে রাতের বেলা তার ঘুম ভেঙে যায় কোনো কিছু শব্দে। ঘুম ভাঙতেই নাকি উনি দেখতে পান এক ভয়ঙ্কর চেহারা। সেই ভয়ঙ্কর চেহারাটা হচ্ছে সেই বৃদ্ধা মহিলার, যাকে উনি পুকুর পাড়ে দেখেছিলেন। তো উনি তো চিৎকার করে উঠছেন। ওনার স্বামী জিজ্ঞেস করে কী হয়েছে, বলে যে ওই যে পুকুর পাড়ের ওই মহিলাকে আমি আবার দেখছি ঘরের মধ্যে। তো এটা বলতে বলতে নাকি সে আবার অজ্ঞান হয়ে যায়। এরপর তার জ্ঞান ফেরানো যায় নাই। তার জ্ঞান ফিরেছে পরের দিন সকালবেলা। সকালে ঘুম থেকে ওঠার পরই তার বমি শুরু হয় আর ডায়রিয়া। তখনকার সময় হসপিটাল তো এত অ্যাভেলেবল ছিল না। এখন তো বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে গেছে বিভিন্ন জায়গায়, কিন্তু তখন কিন্তু এতটা অ্যাভেলেবল ছিল না। তখন তো ব্রিটিশ পিরিয়ড চলছে, যোগাযোগ ব্যবস্থাও তো এতটা ভালো না।
আর গ্রামের রাস্তাঘাট তো কেমন হয়, বিশেষ করে ওই সময় প্রেক্ষাপটে বুঝতেই পারছেন। উনি ভেষজ কিছু ওষুধ খেয়েছিলেন, গাছগাছরা কিছু ওষুধ খেয়েছিলেন, কিছুটা সময় উনি স্বাভাবিক ছিলেন। বিকাল থেকে আবার সেই একই সমস্যা শুরু হয়। তো বাড়ির সবাই ভাবে তার নিশ্চয়ই কলেরা হয়েছে, ওলা ওঠা যেটাকে আমরা বলি আর কি, এটা হয়েছে। আর এটা কিন্তু তখন একটা মহামারী রোগ হিসেবে ধরা হতো। কোনো গ্রামে কলেরা হলে গ্রাম একদম সাফ হয়ে যেত, মানুষ মরতে মরতে। রাতের বেলা, বিশেষ করে সন্ধ্যার পর থেকে এবার শুধু বমি নয়, রক্ত বমি শুরু হয়েছে, আর ডায়রিয়া তো আছেই। তো বাড়ির লোকজন আর চুপ না থেকে, ভেষজ চিকিৎসার প্রতি নির্ভরশীল না থেকে ওনাকে অনেক দূরের একটি হসপিটালে নিয়ে গেছেন ওই রাত্রেই। তো ডাক্তার দেখে কিছু বলতে পারে না, বলে যে কলেরা না, তো তার কলেরা দেখে মনে হচ্ছে না, আবার মনে হচ্ছে কলেরা, কিন্তু এখন এখানকার ট্রিটমেন্ট যেটা আছে এটা তার জন্য উপযোগী না, আপনারা অন্য কোনো জায়গায় নিয়ে যান, ভালো কোনো হসপিটাল। এখন তারা কোথায় নেবে ওই সময়ের প্রেক্ষাপটে? তো ডাক্তার যে ওষুধগুলো দিয়েছেন সেগুলো নিয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। ওই দিন রাত্রেই অতিরিক্ত রক্তবমি হতে হতে ওই মহিলা মারা যান। তো মানুষজন সেটাকে আসলে খুব যে বেশি অন্যরকম মনে করছেন তা না, কারণ এরকমটা হতেই পারে। কেউ মরে গেছে, মানে কেউ বলছেন যে এটা কলেরাতে মরছে, কেউ বলে আরে না, কত ধরনের সমস্যা হইতে পারে না মানুষের, এই জন্য হয়তো মারা গেছে। পরদিন জোহর বাদ ওনার দাফন কাফন করা হয়। ওনাকে কবরস্থ করার পর ঘটে আরেকটি ঘটনা। তো কবর দেওয়া হয়ে গেলে যে যার বাড়িতে চলে যায়। হঠাৎ করে শোনা যায় গ্রামের শেষের দিকে এক বাড়ির মহিলা রক্তবমি করছে। তো রক্তবমি করতে করতেই তিনি মারা যান। তার আর কথা বলার আর বেশিক্ষণ সময় হয় নাই। এবার সবার মনে একটা ভয়ের ছাপ যে না, তো এটা তো কলেরা না, রক্তবমি করতে করতে মারা যাচ্ছে, নিশ্চয়ই অন্য কিছু। তো ওই রাত্রেই তাকে কবরস্থ করা হয়। সেই রাত্রে আর কোনো অসুবিধা হয় নাই। পরের দিন সকালবেলা শোনা যায় গ্রামের শেষের দিকের আর একটা বাড়িতে আর একজন মহিলা রক্তবমি করছে। এবার লোকজন বিষয়টা স্বাভাবিক মনে না করে সবাই সিদ্ধান্ত নেন যে গ্রামের একজন মাওলানা রয়েছে, তার নাম হচ্ছে আব্দুল হাই মাওলানা, তার কাছে যাবেন। উনি অনেক পরহেজগার মানুষ ছিলেন, ওনাকে সবাই খুব সম্মান এবং শ্রদ্ধা করতেন। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি সপ্তাহের 5 দিন বাড়িতে থাকতেন না। এর কারণ হিসাবে শোনা যায় যে উনি নাকি এই 5 দিন জিনদের দেশে থাকতেন, তাদেরকে কোরআন শেখাতেন। আর উনি এটা কোথায় কিভাবে যেতেন এটা কেউ আসলে ওইভাবে কেউ জানতেন না, যে কিভাবে উনি যেতেন, কে নিয়ে যেত। উনি এতটুকুই বলেছেন যে উনি জিনদের দেশে যান, এটা করেন আর কি। উনি কবিরাজি বিদ্যায় বেশ পারদর্শী ছিলেন। অনেক বাড়িতেই উনি গিয়েছিলেন ট্রিটমেন্ট করার জন্য। তো দুর্ভাগ্যবশত ওই সময় উনি বাড়িতে ছিলেন না। তো ওনার বাড়িতে গিয়ে জানতে পারা যায় যে উনি আরও 2 দিন পরে ফিরবেন। তো যাই হোক, গ্রামের লোকজন সবাই চলে আসে, ভাবতে থাকে যে এইভাবে চলতে থাকে তো গ্রামের মানুষ মরে সাফ হয়ে যাবে, কিন্তু কিছুই করার ছিল না। তারপরে ঘটে আরও মৃত্যু। গ্রামের শেষ দিকে শুরু করে আস্তে আস্তে গ্রামের মাঝ বরাবর কিন্তু চলে এসেছে। একে একে এই বাড়িগুলো পার হতে হতে গ্রামের মাঝ বরাবর চলে এসেছে। প্রত্যেক বাড়ি থেকে মানুষ মারা যাচ্ছে, আর সবাই মারা যাচ্ছিল রক্তবমি করে। একটা দাফন করে মানুষ বাড়িতে ফেরত আসে, শুনে আর একটা বাড়িতে লোক মারা গেছে। এইভাবে এই 2 দিনেই 40 থেকে 60 জন লোক নাকি মারা গিয়েছিল। 2 দিন পর হুজুর যখন সকালে গ্রামে ফিরেছেন, উনি বাড়িতে মানে ঢুকেই তো শুনছে তার পরিবারের কাছ থেকে এরকম সমস্যা হয়েছে, গ্রামে এই সমস্যা চলছে, তার বাড়ির লোকজন আতঙ্কে আছে। তখন উনি দ্রুত গ্রামের মানুষদের সাথে কথা বলেন। ওনাদের মুখে সব কিছু শুনে হুজুর বলেন, ঠিক আছে, বিকালবেলা আমি দেখি আরও কিছু জানার চেষ্টা করি, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো ওই বিকেল হতে হতে আরও 3 জন মারা গিয়েছিল। হুজুর ওই 3 জনের জানাজায়ও সামিল হন। জানাজা শেষ করে উনি সন্ধ্যার দিকে সবাইকে ডাকেন। ডাকার পর সবাইকে বলেন যে এখন আমার সাথে কবরস্থানে চলেন। সবাই ওনার কথা মতো কবরস্থানে যায়। এরপর হুজুর বলেন যে আচ্ছা বলেন তো, সর্বপ্রথম কে রক্ত বমি করে মারা গিয়েছিল? সবাই সেই মহিলার কবর দেখিয়ে বলেন যে হুজুর এই যে সেই মহিলার কবর। তখন হুজুর সেই মহিলার কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে উনি কোনো একটা কিছুর আওয়াজ শুনতে পান, কিন্তু অন্যরা কিন্তু সেই আওয়াজ শুনতে পাচ্ছিল না। উনি বলেন যে আমি এর ভেতর থেকে কোনো একটা কিছুর আওয়াজ শুনতে পাচ্ছি, আপনারা সেটা শুনতে পারবেন না। এরপর হুজুর সবাইকে উদ্দেশ্য করে বলেন, এই কবরটা আপনারা খোঁড়া শুরু করেন, একটা পর্যায়ে এসে আমি খুঁড়বো, আপনারা প্রাথমিক কাজটা শেষ করেন। তো কবর খোঁড়ার জন্য ওই সময়ে আসলে কারো বাড়ি থেকে কিছু আনতে হয় নাই। একে একে আসলে যেভাবে মানুষ মারা যাচ্ছিল
কোদাল সাপল ওই কবরস্থানেই ছিল। তো সেগুলো নিয়েই ওই মহিলার কবরটা উপর থেকে খোঁড়া শুরু হয়। কিছুক্ষণ বাদে হুজুর বলেন, থামেন আপনারা, এবার দূরে সরে যান, এবার আমি কবর খুঁড়ব। এরপর হুজুর কবর খোঁড়া শুরু করেন। খুঁড়তে খুঁড়তে উনি কোদাল ফেলে দিয়ে কিছু মানুষকে ডাকেন। তারা কাছে গিয়ে দেখতে পায় ভয়ঙ্কর এক জিনিস। ওই যে মহিলা কবরের ভেতরে এক কোণায় বসে আছে। মনে হচ্ছে যে শীতকালে মানুষ জুবুথুবু হয়ে বসে থাকে না, ওইভাবে বসে আছে। তখন হুজুর এটাও দেখেন, ওই মহিলা ওই যে কাফনের কাপড় সে এক পাশ থেকে মানে চিবিয়ে চিবিয়ে তার গলার মধ্যে ঢুকিয়েছে। এরপর হুজুর তাড়াতাড়ি করে সেই মহিলার উপর কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে ফু দিতেই সেই মহিলা চিৎকার করে ওঠে। কিন্তু সেই কণ্ঠটা সেই মহিলার ছিল না, কারণ ওই মহিলার আত্মীয় স্বজনরা তো সেখানে ছিল। এই কণ্ঠটা অস্বাভাবিক কণ্ঠ। ওই মহিলা কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না, মানে সে তো মারা গিয়েছে, সে শুয়ে পড়বে না, এরকম না। হুজুর সেই মহিলাকে বলছে, যাই তুই কাফনের কাপড় চাবানো বন্ধ কর। ওই মহিলাটা বলছে, আমাকে তোরা এখানে রেখে চলে যা, আমার কাজ শেষ হলে আমিও চলে যাব, তোরা তোদের কাজ কর, আমি আমার কাজ করি। তখন হুজুর বলেন যে তা তো হবে না, তুই তো তোর কাজ করতে পারবি না, তুই যে কাজ করা শুরু করছিস এই ধরনের কাজ পৃথিবীর বিভিন্ন জায়গাতেই হয়, আর এগুলো কিভাবে বন্ধ করা লাগে সেটা আমি জানি। তোর মতো বহু পিশাচ এই কাজ করছে, এরকম ঘটনা বহু বছর ধরেই ঘটতেছে। তুই যখন পুরোপুরিভাবে এই কাফনের কাপড় তোর গলার মধ্যে ঢুকাই নিবি, তখন বহু লোক মারা যাবে এই গ্রামের। এই তো, এটা যে পুরনো এক জাদু রে, এটা আমি খুব ভালো করেই জানি। আর এখন কি করতে হবে তুই দেখ যে আমি কি করি তোর সাথে। এই বলে ওই হুজুর ওই মহিলাকে ধাক্কা দিয়ে মাটির উপর ফেলে দেয়, মানে কবরের ভিতরেই। এরপর বুকের উপরে পা দিয়ে কাফনের কাপড়টা তার গলার ভিতরে যতটুকু ঢুকেছিল আর কি, খুব বেশিটা ঢোকে নাই, অল্প ঢুকেছিল, সেটা টান দিয়ে বের করে ফেলেন। আর টান দিয়ে বের করার সাথে সাথে ওই মহিলা একদম নিস্তেজ হয়ে যায়। মনে হলো কবরের ভিতর থেকে দমকা একটা বাতাস হঠাৎ করে বের হয়ে চলে গেল। এই দমকা বাতাস ওই কবরের আশেপাশে যারা ছিল তাদের গায়েও লাগলো। বোঝাই যাচ্ছে এই কবরের ভিতর ভয়ঙ্কর একটা পিশাচ ছিল যে এই কাজটা করেছে। তো হুজুর সাথে সাথে বলেন যে এই লাশটা এখনই উঠান, এনাকে আবার গোসল দিতে হবে, নতুন কাফনের কাপড় পরাতে হবে। আর ভয় পাবেন না, সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আর আমার কথোপকথনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা স্বাভাবিক কোনো ওলা ওঠা না, এটা জাদুর কারণে হয়েছে। আর এটা অনেক প্রাচীন একটা পদ্ধতি যেটা জিনেরা এই কাজটা করে থাকে, পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এই ঘটনা ঘটে। তো এটার চিকিৎসাও আছে, চিন্তা করবেন না। লোকজন দ্রুত কাফনের কাপড় জোগাড় করে ফেলে, কারণ যেভাবে মানুষ মারা যাচ্ছিল অনেকেই বাড়িতে কাফনের কাপড় এনে রেখে দিছিল যে এই বাড়িতে না জানি কে মারা যায়, মানে এমন একটা অবস্থা হয়েছিল আর কি। তো দ্রুত কাফনের কাপড় আনা হয়, তাকে গোসল দেওয়া হয়, গোসল দেওয়ার পর ওই পুরনো কাফনের কাপড়টা আলাদা রাখা হয়। হুজুর এটাকে আর ওই কবরের ভিতরে দিতে দেন নাই, নতুন আর একটা কবর খোঁড়া হয়েছিল, ওই কবরটাকে ঢেকে দেওয়া হয়েছিল। এরপর ওই মহিলাকে আবার দাফন কাফন করা হয়। এরপর ওই কাফনের কাপড়টা নিয়ে হুজুর উপস্থিত লোকজনদেরকে নিয়ে তার বাড়িতে চলে আসেন। তার বাড়িতে আসার পর উনি একটা গোল বৃত্ত এঁকে ওই কাফনের কাপড়টা ওই বৃত্তের মধ্যে বসিয়ে উনি রুকিয়া শুরু করেন। অল্প কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে দেখা গেল ওই কাফনের কাপড়টা নড়াচড়া শুরু করেছে। আর মনে হচ্ছে যে ওই কাফনের কাপড়ের ভেতরে কোনো একটা মনুষ্য অবয়ব ঢুকে গেছে। বোঝা যাচ্ছে হাত কোনটা, পা কোনটা, মাথা কোনটা, কিন্তু ভেতরে যে কিছু নাই ফাঁপা, এটা বোঝা যাচ্ছে আবার। আর ওর ভেতর থেকে গোংরানির আওয়াজ, বলে ওঠে, এই আমার ডাকছিস কেন, তোদের সবাইকে মেরে ফেলবো, এই বলে গালিগালাজ করতে থাকে। তখন হুজুর বলে যে ওই কাজ শেষ, ওই কাজ তুই পারবি না, কারণ তুই এমন এক পদ্ধতি অবলম্বন করছিস যেই পদ্ধতি আমার জানা আছে যে কিভাবে আমি এটার সমাধান করব। আর বলছি না পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই ঘটনা ঘটে, তুই কাজটা ভালো করিস নাই, আরে শাস্তি তুই পাবি, তোকে তো ছাড়বো না রে, এতগুলো মানুষকে তুই মারছিস, কি অপরাধ ছিল বল, কেন মারলি? তখন ওর ভেতর থেকে ওই গোংরাতে গোংরাতে ওই গজরানো কণ্ঠে বলে ওঠে যে আমি ওলা বুড়ি, আমার চেহারা যেই দেখবে সেই মরবে, এটাই পদ্ধতি। কিন্তু আমি মারার জন্য এখানে আসি নাই, আমি ওই পুকুরে নামছি, এক মহিলা কিভাবে যেন আমাকে দেখে ফেলে,
তো আমি ওর দিকে তাকাইও নাই, কিন্তু পরবর্তীতে দেখি যে ওই মহিলা আমার দিকে তাকায় ভেংচি কাটতেছে। আমার চেহারা খারাপ, আমার চেহারা বিদঘুটে, সে ভেংচি কাটতেছে। এইটা দেখে আমার খুব রাগ হয়। এরপর আমার চেহারাকে আরও বিভৎস করে ওকে দেখাই। এরপর সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। ও কেন আমাকে ভেংচি কাটলো? আমার কি অপরাধ ছিল? আমি কি ওর কোনো ক্ষতি করার জন্য আসছিলাম ওইখানে? আমি তো তা করি নাই। কিন্তু ও ইচ্ছা করে আমার দিকে ভেংচি কাটতেছে। একজনের চেহারা খারাপ হইতেই পারে, তাই বলে কি তার দিকে তাকায় ভেংচি কাটতে হবে? এই বিষয়ে তোরা কিভাবে ব্যাখ্যা করবি? তখন হুজুর কিছুক্ষণ চুপ করে থাকেন। হ্যাঁ, কথা তো সত্য। তারপরেও এই অপরাধের কারণে তো এত মানুষকে শাস্তি দেয়া যায় না, এটা হুজুর বলেন। তখন বলেন যে তোদের যুক্তি আমাদের কাছে চলে না, আমরা আমাদের যুক্তিতে চলি। যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে যায়, তখন আমাদের পদ্ধতি অনুযায়ী ওই পুরো গ্রামে আমরা আক্রমণ করে বসি, যেটা আমি করছি। আর এটার আর একটা পদ্ধতি আছে, সেটা তুই জানিস। তারপরও বলি যে যদি আমাদের মতো কোনো জিনেরা কোনো গ্রামে আক্রমণ করে, প্রথম যে মারা যায় এর কবরের মধ্যে আমরা ঢুকতে পারি, আর ওর লাশের ভিতরে ঢুকে ওর কাফনের কাপড় আমরা খাওয়া শুরু করি। খেতে খেতে পুরোটা যখন শেষ হয়ে যাবে, আস্তে আস্তে পুরোটা শেষ হয়ে যাবে, তার মানে হচ্ছে ওই গ্রামের সব লোক মারা যাবে। এরপর আমরা ওই কবর থেকে চলে যাই। একই সাথে মানুষ মরতে থাকে এবং আমাদের কবরের ভিতরে জাদুবিদ্যার চর্চাটা চলতে থাকে। এইভাবেই আমরা কোনো গ্রামকে শেষ করে দিই। তুই মাঝখানে এসে বাগড়া বাঁধাইছিস। তখন হুজুর বলে যে তুই তো এখন যাইতে পারবি না, তোকে তো আমি আটকায় ফেলছি। যা মারছিস এই লোকগুলোকে তো আর ফেরত আনতে পারবো না। তবে তুই নিরীহ লোকদেরকে যে হত্যা করছিস কোনো কারণ ছাড়া, এর শাস্তি তুই পাবি। এটা বলার পর হুজুর কি করে, উনি কিছু দোয়া পড়তে থাকে। ওনার খুব পরহেজগার একটা শক্তিশালী জিন ছিল, সে জিনের সর্দার, তাকে আহ্বান করে। সেই জিনের সর্দারও কিছুক্ষণের মধ্যেই চলে আসে। উপস্থিত লোকজন সর্দারের আগমন বুঝতে পেরেছে, কিন্তু দেখতে পায় নাই। মনে হলো একটা বাতাস আসলো, হুজুর কিছু কথোপকথন করলো তার সাথে, তার কিছু কিছু শব্দ উপস্থিত লোকজন শুনতে পেরেছিলেন। এরপর কি হলো, হঠাৎ করে ওই যে কাফনের কাপড়ের মধ্যে একটা মনুষ্য অবয়বের মতো মনে হচ্ছিল, কাফনের কাপড়টা ধপাস করে মাটিতে পড়ে যায়, মানে এর ভিতরে কিছু নাই। এরপর মনে হলো একটা দমকা বাতাস ওই বাড়ি থেকে চলে গেল। তো হুজুর তখন বললেন যে এই জিন সর্দার এই খুনি পিশাচটাকে ধরে নিয়ে গেছে, আর ও যদি জীবিত থাকে ও এইভাবে আবার বিভিন্ন গ্রামে গিয়ে হামলা করবে। এটাই ওদের কাজ। এভাবেই ওরা মানুষকে হত্যা করে, নিজের শক্তি বাড়ায়, আর কোনো কবরের ভিতরে গিয়ে কোনো লাশের কাফন খাওয়া শুরু করে। এটাই এদের একটা জাদুর পদ্ধতি। একে জিন সর্দার নিয়ে গেছে, ওরা এর বিচার করবে। পরবর্তীতে জানা যায় যে ওই জিন সর্দার এই পিশাচকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তো এটাই ছিল ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন আর ভালো দলে আছেন। আমি রিপন আদিত্যমারি লালমিহাট থেকে আপনাকে এই ঘটনাটা পাঠিয়েছি। আমি আজকে যে ঘটনাটা আপনাকে শেয়ার করব, এটা আমাদের গ্রামের মসজিদের মুয়াজ্জিনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমরা সবাই জানি যে মসজিদের যারা হলো ইমাম বা মসজিদে যিনি হচ্ছে ব্যক্তি, তিনি আসলে সবার কাছে শ্রদ্ধার পাত্র। তো তারা আমাদের যে অনেক বেশি সাহসী হন, কারণ মাঝরাতের অন্ধকার যখন পুরো দুনিয়ায় ঘুমিয়ে থাকে, তখন তারা একাকী আল্লাহর ঘরে আজান দিতে চান, বিশেষ করে ফজরের সময়। কিন্তু আজ যে ঘটনাটা বলবো, এটা আমাদের এলাকারই একটা ঘটনা, আদিতমারির একটা ঘটনা। তো একজন বৃদ্ধ মুয়াজ্জিন, তার নাম হচ্ছে কাশেম চাচা। তো তার সাথে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আমি তার কাছে শুনেছিলাম। তো সেই ঘটনাটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো এই ঘটনার পর তিনি টানা 2 মাস বিছানায় পড়েছিলেন। ওনার মুখে দিয়ে রক্ত পর্যন্ত বের হয়েছিল। এখন তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, কিন্তু সেই রাতের কথা তুললেও আজও নাকি তার চোখে জল আসে, এতটা ভয়ানক একটা ঘটনা। তো ঘটনায় চলে যাই। ঘটনাটা ছিল একটা শীতের রাতের শেষের দিকে, তখন ফজর হয় বেশ দেরিতে, চারিদিকে কুয়াশা এত ঘন যে
হাতের তালু পর্যন্ত দেখা যায় না, এমন একটা অবস্থা। তো কাশেম চাচা নিয়মিতভাবে রাত 4:15 দিকে ঘুম থেকে উঠলেন। প্রতিদিনই তিনি সে সময় করে ওঠেন, বিশেষ করে শীতকালে সে সময়। তো ওনার বাড়ি থেকে মসজিদের দূরত্ব খুবই বেশি না, কাছাকাছি। তো মাঝখানে শুধু একটা পুরনো পুকুর আর একটা বিশাল সারিবদ্ধ বাঁশঝড় আছে। তো রাসেল ভাই, আমি প্রথমে বলে নিই, এই ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগে। তো ঘটনায় চলে যাই। চাচা, সেই কাসেম চাচা হাতে একটা পুরনো টর্চ লাইট আর জায়নামাজ নিয়ে বের হন। তো কুয়াশার ভিতরে টর্চের আলোটা যেন দেয়ালের মতো আটকে যাচ্ছিল। সে সময় এত বেশি শীত পড়ছিল যে সামনে দেখা যাচ্ছিল না। তো চাচা যখন পুকুর পাড় দিয়ে হাঁটতেছেন, তখন ওনার নাকে একটা অদ্ভুত গন্ধ এলো, পচা গোস্ত আর ধুয়ে ধোয়া মেশানো একটা উদ্ভট গন্ধ। তো সেই চাচা মনে করলেন যে সেই চাচা মনে মনে আয়াতুল কুরসি পড়তেছিলেন। হঠাৎ উনি খেয়াল করলেন মসজিদের মিনারের দিক থেকে কোনো আজান ছাড়াই জিকিরের শব্দ আসতেছে। তো শব্দটা খুব নিচু সরে, কিন্তু মনে হচ্ছে যে হাজার হাজার মানুষ একসাথে যেন জিকির করতেছে। তো চাচা ভাবলেন যে হয়তো তাবলিগের কোনো জামাত এসেছে। উনি পা চালিয়ে মসজিদের গেটে আসলেন, কিন্তু গেটে এসে ওনার রক্ত যেন হিম হয়ে গেল। মসজিদের বিশাল কাঠের দরজাটা ভিতর থেকে বন্ধ, কিন্তু ভিতর থেকে সেই জিকিরের শব্দটা আরো তীব্র হয়ে আসতেছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ভিতরে নীল রঙের একটা আলো জ্বলছে, অথচ মসজিদের যে বাতিগুলো লাগানো, সেই বাতিগুলোর মধ্যে কোনো ধরনের নীল বাতি নেই। তিনি যেহেতু নিয়মিত সেই মসজিদে আজান দেন এবং নামাজ পড়েন, তিনি সবকিছুই জানেন। সেখানে কোথায় কোন বাতি আছে না আছে সবকিছুই, খুঁটিনাটি সবকিছুই জানেন। তো চাচা যখন পকেট থেকে চাবি বের করে তালা খুলতে চাইলেন, তখন ওনার মনে হলো কেউ ওনার কানের কাছে একদম ফিসফিস করে বলল, চাবি দিয়ে তালা খুলো না কাশেম, আজ ওরা নামাজ পড়তে এসেছে। এই ধরনের একটা কথা শুনলেন। কেউ একজন তাকে বলার চেষ্টা করতেছে যে ভিতরে ওরা নামাজ পড়তেছে, চাবি দিয়ে তালা খুলিও না, এই ধরনের একটা ইশারা চাচাকে দিল। তো চাচা ভয় পেলেও ভাবলেন এটা হয়তো তার মনের ভুল, বা তিনি এটা ভুলভাল ভাবছেন। তো উনি কাঁপা কাঁপা হাতে তালা খুললেন এবং দরজাটা খোলার সাথে সাথেই এক ঝটকায় মসজিদের ভিতরে সব আলোচনা নেমে গেল। তো জিকিরের শব্দটাও যেন এক মুহূর্তে থেমে গিয়ে এক পৈশাচিক নিস্তব্ধতা নেমে এলো। চাচা নিজের টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু নতুন ব্যাটারি থাকা সত্ত্বেও টর্চ লাইটটা জ্বলল না। অথচ তিনি আসার সময় সেই টর্চ লাইটটা জ্বেলেই আসতেছিলেন, জ্বালিয়ে আসছিলেন। এখন আবার তার টর্চ লাইটটা জ্বললো না কেন, তিনি বুঝতে পারলেন না। তো অন্ধকারের মধ্যে চাচা যখন মেহরাবের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন উনি হোঁচট খেয়ে পড়ে গেলেন। নিচে হাত দিতেই ওনার মনে হলো উনি কোনো মানুষের শরীরের উপর পড়েছেন, কিন্তু শরীরটা বরফের মতো ঠান্ডা আর চামড়ার মতো খসখসে। তো উনি হাত দিয়ে অনুভব করলেন সেই শরীরে কোনো মাথা নেই। ঠিক ওই সময় সারা মসজিদের ভিতরে একসাথে শত শত যেন অট্টহাসি, এরকম অট্টহাসি দিয়ে উঠলো কেউ। তো চাচা দেয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করলেন। হঠাৎ মসজিদের উপরে ফ্যানগুলো কোনো বিদ্যুৎ ছাড়াই প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করলো। বাতাসে একটা শো শো শব্দ তৈরি হলো। চাচা দেখলেন অন্ধকারের মেহরাবের সামনে একটা বিশাল আকৃতির অবয়ব দাঁড়িয়ে আছে। লোকটা প্রায় 7-8 ফুট লম্বা হবে, মাথায় একটা সবুজ পাগড়ি, কিন্তু তার কোনো পা নেই, সে যেন শূন্য ভেসে বেড়াচ্ছে। তো সেই অবয়বটা কাশেম চাচার দিকে এগিয়ে তাকিয়ে একটা ধমক দিয়ে বলল, এখনো আজানের সময় হয়নি, ফিরে যা। এরকম করে একটা ধমক দিল। তো চাচা তখন জীবন বাঁচাতে উল্টা দিকে দিলেন এক দৌড়, কিন্তু মসজিদের মেঝেটা যেন লম্বা কয়েক মাইল হয়ে গেল। উনি দৌড়াচ্ছেন, কিন্তু দরজা আর পার হচ্ছেন না। ওনার মনে হলো পিছনের সেই বিশাল ছায়াটা ওনার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসতেছে। ঠিক তখন সেই ছায়াটা ওনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেললো, এবং তখনই বাইরে থেকে ফজরে হওয়ার অক্তর প্রথম ইশারা ভেসে আসলো। বিশেষ করে অন্যান্য মসজিদে যে আজান যখন দেয়, তো সেই সময় তিনি তার মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে ছিলেন। তিনি তার জ্ঞান ফিরে পান এবং তিনি লক্ষ্য করেন সাথে সাথে যেন তার আশেপাশে সবকিছু যেন অদৃশ্য হয়ে গেল। তো কাশেম চাচা মসজিদের বারান্দায় আশ্রে পড়লেন। ঠিক সেই সময় ওনার জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে উনি দেখলেন মসজিদের উজুখানার পাশে লম্বা লম্বা ছায়াগুলো বাতাসের সাথে মিশে যাচ্ছে।
তো সকালে মুসল্লিরা এসে যখন চাচাকে এরকম রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে, ওনারা দেখেন যে ইমাম সাহেবের বা মুয়াজ্জিনের ওনার পিঠে এবং গলায় নীল রঙের আঙ্গুলের ছাপ ছিল, যেন কেউ ওনাকে পৈশাচিক শক্তি বা অনেক জোরে শক্তি দিয়ে তার গলা চেপে ধরেছিল। তো চাচা সুস্থ হতে প্রায় 2 মাস সময় লেগেছিল। দীর্ঘ সময় তিনি কথা বলেননি সেদিনের ঘটনার পর, এবং যখন তিনি সুস্থ হন তারপরে তিনি সেদিনের ঘটনাটা শেয়ার করেন। তো উনি এখন সবকিছু ঠিকঠাকভাবে আছেন। কি কারণে উনি 2 মাস ধরে অসুস্থ ছিলেন সেটা আসলে জানা যায়নি, তবে এটা একটা ঘটনা ঘটেছিল ওনার সাথে, কাছাকাছির সাথে। তিনি অনেক দিন সেই মসজিদে নামাজ পড়াতেন, কোনোদিন তার সাথে এই ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু তিনি যেটা বলেন যে সেদিন হয়তো তিনি তাড়াতাড়ি চলে এসেছিলেন মসজিদে, এবং যার কারণে হয়তো সেই অবয়বগুলো তাকে বারবার মানা করেছিল যে ফিরে যাও, কিন্তু তিনি আসলে মনের ভুল ভেবে যখন তালাটা খোলেন তখনই এই সমস্যা বা সব কিছুই সমস্যা তৈরি হয়। তো পরবর্তীতে সেই কাসেম চাচা জানান যে তার সাথে আর এই ধরনের ভৌতিক ঘটনা ঘটেনি, বিশেষ করে সেই রকম। তবে এর পরবর্তীতে তার সাথে ছোট ছোট কিছু ভৌতিক ঘটনা ঘটেছে, যেগুলো আমি তার কাছ থেকে কালেক্ট করেছি। আমি চেষ্টা করব পরবর্তী এপিসোডে সেগুলো শেয়ার করার। আমার কাছে ঘটনাটা খুবই অদ্ভুত লেগেছিল যে মসজিদের ভিতরে কি আসলেই জিনেরা বা জিন জাতি যারা আছে তারা আসলেই কি নামাজ পড়ে, মানুষের নামাজের ওয়াক্তের আগে কি তারা নামাজ পড়ে। তো এই বিষয়টা আসলে আমার কাছে খুবই রহস্যজনক মনে হয়েছে, এবং ঘটনাটা খুবই আমার কাছে ভালো লেগেছিল। যখন উনি আমাকে ঘটনাটা বলেন, উনি অনেক সুন্দরভাবে গুছিয়ে বলেছিলেন। আমি আসলে রাসেল ভাই আপনাকে চেষ্টা করেছিলাম যে ঘটনাটা পাঠিয়ে দেওয়ার, কিন্তু আমার লেখার সময় নেই, বা আমি আসলে লেখার সময় পাইনি, যার কারণে আমি ঘটনাটা আপনাকে পাঠাতে পারিনি। তাই চিন্তা করলাম যে ভয়েস ওভার দিয়ে পাঠিয়ে দিই। তো আমি জানি না আমি যে ঘটনাটা বললাম এটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আমি চেষ্টা করবো আরো নতুন নতুন ঘটনা আপনাকে পাঠানোর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি বরিশাল থেকে বলছি। আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব, এটা আমার সাথে ঘটেনি, আমাকে আমার মামি বলেছে এটা তার সাথেই ঘটা ঘটনা। তো দেরি না করে ঘটনায় চলে যাই। আমার নানা বাড়ি বরিশালেরই বাকেরগঞ্জ থানায় একটি গ্রামে। তো তারা আমাদের নানা বাড়িতে থাকে আমার নানা, নানু, আমার মামা মামি, মেঝো মামা মেঝো মামি, আর আমার নানার বাবা মা। আল্লাহর রহমতে তারা এখনো বেঁচে আছে, সুস্থ আছে। তো আমার নানা এবং নানি তারা হজে চলে গেছিল। তো বাসায় ছিল আমার মেঝো মামা, আমার মেঝো মামি, আর আমার নানার বাবা মা। তো ঘটনার দিন থেকে শুরু করি। ঘটনার দিন আমার মামা সে বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছিল ভর দুপুর বেলায়। তো আমাদের যে রান্নাঘরটা তখন শীতকাল ছিল, এর জন্য রান্নাটা আর কি বাইরেই করা হতো শুকনো পাতা দিয়ে। তো আমার মামা মাছ নিয়ে এলেন, মামি সেটা প্রথমে ঘরের ভিতরে রেখেছিলেন, আর তারপরে মামি সব রান্নার জন্য যা যা দরকার সেগুলো নিয়ে বাইরে যখন চুলার কাছে গেলেন, মাছ টাছ নিয়ে সবকিছু নিয়ে গেছেন সে। তো পরে যখন সে আবার ঘরে ঢুকবে ওই সময় সে ফিল করলো যে তার রুমের ভিতরে কেউ আছে। আরো সে কাছাকাছি যাওয়ার পরে সে দেখলো যে তার রুমের যে খাটটা, বেডটা, সেই বেডটা আপনা আপনি, যেমন ভূমিকম্প হলে যেমন হয় ওভাবে আপনা আপনি খুব জোরে জোরে শব্দ করে কাঁপছে। আর শুধু কাঁপছেই না, খুব শব্দ হচ্ছে জিনিসটার জন্য। তো মামি ভয় পেয়ে ঘরের বাইরে চলে গেল।
তো কিছুক্ষণ পরে আমার মামা আসলো তখন সে মামাকে বলল, তো মামা ভিতরে গিয়ে সেও শুনতেছে ভাবে যে তাদের যে রুমের যে বেডটা, ওই বেডটা খুব খুব জোরে জোরে কাঁপছে আর খুব শব্দ করছে। তো মামা একটা কি করবে ভেবে না পেয়ে একটা লাঠি নিয়ে গেল রুমের ভিতরে যে দেখে যে খাটের উপরে, মানে খাটের ওখানে তো কেউ নাই। তারপর সে মানে লাঠিটা দিয়ে খাটের উপর অনেকক্ষণ আঘাত করলো খাটটাকে, মানে দিক বেদিক শূন্য হয়ে। তো তারপরে থামলো। মামা রুমে ঢুকছে পর থেকেই কি শব্দটা থেমে গেছে, খাটটাও আর নড়েনি। তো সেদিনকার দিনটা তো ওভাবে গেল। তারপরে পরদিন, সেদিনই রাতের ঘটনা, হঠাৎ করে মামির কথা অনুযায়ী হঠাৎ করে তার রাত 1টার দিকে ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে সে দেখতে পায় তার যে দেয়াল, তার রুমের সে যেদিক মুখ করে ঘুমিয়েছিল তার উল্টা পাশে যে দেয়ালটা, ওই দেয়ালটায় একটা বড় একজোড়া চোখ। সে দেখে, গ্রামের বাড়ি তো, আশেপাশে ওরভাবে ঘর টর নেই। আমাদের যে দুই পাশে দুটো ঘর, একটা ঘরে শুধু একজন মানুষই থাকে আর আরেকটা ঘর পরিত্যক্ত, কেউ থাকে না। তো ওভাবে যে ঘরের ভিতরে লাইট আসবে এভাবে কোনো মানে উপায় নেই, এবং তারা তো রুমে থাকছে, আরো তারা কখনো দেখে না এইভাবে কোনো রুমের মধ্যে এরকম কোনো লাইট। তো একজোড়া চোখ ওভাবে দেখে সে খুব ভয় পেয়ে গেল। আর ঠিক তখনই সে শুনতে পাচ্ছে যে পা ঘষে ঘষে কেউ হাঁটতেছে। তাদের রুমের পাশে হচ্ছে ডাইনিং রুমে কেউ পা ঘষে ঘষে হাঁটতেছে। তো আমি ফার্স্টেই বলছিলাম যে আমার নানার বাবা মা দুজনেই বেঁচে আছে। তো আমার যে নানার যে মা, সে ওভাবে অনেক বয়স, তো সে ওভাবে পা ঘষে ঘষে হাঁটতো। তো আমার মামি কয়েকবারই করছে যে কে ওখানে, কে বড় মা আপনি কি ওখানে আছেন, বলার পরে দেখছে কোনো সারা শব্দ নেই। তখন আমার মামি খুব ভয় পেয়ে গেছে, কারণ ওখানে যদি আমার নানার মাই থাকতো, সে বলতো, সে সাড়া দিত, কিন্তু সাড়া দিচ্ছে না, কোনো আওয়াজটা তুলতেই আছে। আমি আমার মামাকে ঘুম থেকে ডেকে তুলবে, সে তার শরীর অবশ্যই নাড়াতে পারতেছে না। তারপরে সে অনেক কষ্টে অনেকক্ষণ এভাবে হয়েছে, অনেক কষ্টে মামাকে কোনোভাবে ডেকে তুললো। তো তারপর মামাও সেটা শুনতেছে। এখন তারা দুজনই আর কি, কেউ ভয় নামতে পারতেছে না খাট থেকে, তাদের এমন অবস্থা। তো কিছুক্ষণ পরে যখন মামা আর কি শুধু মনে মনে করলো যে সে এখন উঠবে, যাই হোক যেটাই হবে সে উঠবে, যা দেখার দেখবে সে উঠবে। ঠিক তখনই আমাদের বাড়ির যে একটা বাড়ি বলছিলাম যে পরিত্যক্ত, তো ওই বাড়িটা ছিল পশ্চিম দিকে। আমাদের যে নানার বাড়িটার পশ্চিম দিকে। তো ওই যে পশ্চিম দিকের আর মামিজা থাকতো পূর্ব দিকের রুমে। হঠাৎ করে দেখলো কি যে জিনিসটা ওভাবে পা ঘষে ঘষে হাঁটছিল, সেই জিনিসটা পশ্চিম দিকের রুমের দরজা খুলে পশ্চিম দিকের রুমের জানালাটাও খট করে খুললো। তারা দুজনেই শব্দ পেল যে দরজা খোলা হয়েছে, জানালাটাও খোলা হয়েছে আসলে। কিন্তু ওই রুমটা টোটালি এমটি ছিল, ওই রুমে কেউ থাকতো না, ওই রুমটা বন্ধ করা ছিল, দরজা তালা দেওয়া ছিল না, বাট বন্ধ করা ছিল। তারা দুজনে ক্লিয়ারলি শুনতে পেল এভাবে যে দরজাটা খুলে গেল, জানালাটা খুলে গেল, এবং জানলা দিয়ে কেউ ধূপ করে বাইরে পড়ে গেল, এবং ধূপ করে বাইরে পড়ে গেল। এরপর সব ঠান্ডা হয়ে গেল। কিন্তু পরে তারা সকালবেলা, সেদিন রাত্রে আর কেউ নামেই নেয় খাট থেকে, এত কিছু হওয়ার পরে। তো পরদিন যখন তারা চেক করলো রুমটা, দেখলো যে রুমের দরজাও লাগানো, জানলাও লাগানো, কিছুই খোলা হয়নি। কিন্তু তারা কাল রাতে স্পষ্ট শুনছে যে জানলাটা কেউ খট করে খুলে ফেললো। এরপর তো তারা
ঘরে হুজুর আনলো, হুজুর দিয়ে ঘরটা আবার বন্ধ করা হলো, কারণ ঘর বন্ধ করাই ছিল। ভাই, আপনাকে যে পশ্চিম দিকের যে পরিত্যক্ত ঘরটার কথা বলছি, ওখানে আমিও নিজেও কিছু কিছু জিনিস দেখছি। আমি আগে ওখানেই থাকতাম, 1-2 বছরের মতো আমি ওখানে ছিলাম। তো একদিন আমার হারমোনিয়াম ছিল ঘরে, আমি হারমোনিয়াম বাজাতাম প্রতিদিন। তো মাঝে মাঝে আমি শুনতাম যে ওই ঘরে কেউ হারমোনিয়াম বাজাচ্ছে, কিন্তু আমাদের ওই এলাকায় শুধু আমার হারমোনিয়াম বাদে আর কারো হারমোনিয়াম ছিল না। আমি দেখিনি কারো ঘরে ওখানে ওরকম হারমোনিয়াম, আর ওখানে আশেপাশে তেমন কোনো ঘরও নেই। তো ওই ঘরে কিভাবে হারমোনিয়াম আসলো আর কিভাবে হারমোনিয়াম বাজতো ওই ঘরে, কে বাজাতো, আমি সেটা এখনো জানি না। আমি আমার নানিকেও শুনিয়েছি এভাবে যে হারমোনিয়াম বাজছে, কিন্তু কেউ কোনো সদুত্তর দিতে পারেনি আমাকে। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে লিসনারদের শোনাবেন, আশা করি ভালো থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। আমি শুনি আপনাকে। আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার ফ্রেন্ড আমার সাথে এই স্টোরিটা শেয়ার করেছিল। এই ঘটনাটা ঘটেছিল রাসেল ভাই রাজশাহীতে। তো আমার ফ্রেন্ডের দেশের বাড়ি হচ্ছে রাজশাহী। তো সেখানে তারা থাকতো না, তারা মাঝে মাঝে ওই তাদের দেশের বাড়িতে যেত। সেখানে ছিল তার দাদি আর তার ছোট চাচা। তো সেম ভাবে তারা ওখানে বেড়াতে গেল। তো বেড়াতে যাওয়ার পরে আমার ফ্রেন্ডের একটা ছোট বোন ছিল। তো তাকে দাদি স্বাভাবিকভাবে অনেক আদর করতো, তাকে সাথে সাথে রাখতো, সবসময় ওখানে গেলেই সাথে সাথে রাখতো। তো সেখানে যাওয়ার পরে 2 দিন পরে রাসেল ভাই, আমার ফ্রেন্ডের বাবা একটা রাতের বেলা একটা সাউন্ড পায়। সাউন্ডটা আসতেছিল আমার ফ্রেন্ডের দাদির রুম থেকে। মনে হচ্ছিল যে সে মানে রুমের ভিতরে কেউ কথা বলতেছে। তো আমার ফ্রেন্ডের বাবা মনে করেছে তার মেয়ে মনে হয় তার সাথে ছিল রুমের মধ্যে, এই কারণে তারা কথা বলতেছে। তো সেই জিনিসটাকে বেশি একটা কেয়ার করে না। তো সেকেন্ড ডেতেই মানে সে আবারও ফিল করলো যে রাতের বেলা তার মায়ের রুম থেকে কেউ একটা কথা বলার সাউন্ড পাওয়া যাচ্ছে। তো সে উঠে আমার ফ্রেন্ড আর তার বোন যে রুমে ঘুমায় সেই রুমে গেল, গিয়ে দেখলো তারা দুজনই ঘুমাচ্ছে। আর সে ওঠার পরে কথার সাউন্ডটা আস্তে আস্তে কমে গেল রাসেল ভাই। তো সেই জিনিসটা দেখার পরে সে তার পরের দিনই তার মাকে জিজ্ঞেস করলো যে তোমার রুমে আমি রাতের বেলা কথার আওয়াজ পেলাম, তুমি কার সাথে কথা বলতেছিলে? আচ্ছা। তো সে জিনিসটা স্কিপ করে গেল সেই সময় রাসেল ভাই, মানে তার সাথে শেয়ার করতে যাচ্ছিল না। তো এই জিনিসটা দেখে আমার ফ্রেন্ডের আব্বু সে একটু রাগী হলো তার মায়ের উপরে। তারপরে তারা যেদিন চলে যাবে রাসেল ভাই, সেদিন আমার ফ্রেন্ডের যে ছোট বোন ছিল সে একটু অসুস্থ হয়ে গেল। আচ্ছা। এই কারণে সেদিন তারা যেতে পারেনি। তো সেদিন রাতের বেলা ঘটে গেল একটা ভয়ানক ঘটনা। মানে এবারে সাউন্ড আসতেছিল ওই রুম থেকেই, কিন্তু মনে হচ্ছিল কারোর মুখ চেপে ধরলে যে টাইপের একটা সাউন্ড হবে রাসেল ভাই, এই টাইপের একটা সাউন্ড আসতেছিল রুম থেকে। তো আমার ফ্রেন্ডের আব্বু এবং তার মা দুজনই উঠে গেল রুমের মধ্যে। যাওয়ার পরে মানে গিয়ে দেখলো গেটটা ভিতর থেকে লক করা। তো তারা চাবি দিয়ে গেটটা খুলে দেখলো একটা ভয়ানক দৃশ্য। সে দেখলো তার মায়ের মুখ একটা ছোট বাচ্চা মেয়ে চেপে ধরে রয়েছে, আর সেই বাচ্চা মেয়ের চেহারাটা সেম তার মায়ের মতো। আচ্ছা। এই জিনিসটা দেখার পরে রাসেল ভাই, আমার ফ্রেন্ডের যে মা, সে সাথে সাথে ওই জায়গায় সেন্সলেস হয়ে যায়। আর সেই জিনিসটা তাদেরকে দেখে বিড়ালের মতো করে রাসেল ভাই জানালা দিয়ে বিড়াল যেভাবে বের হয়ে যায় সেম ওইভাবে করে বের হয়ে চলে গেল। আচ্ছা, মানে জাম্প করে চলে গেল। হ্যাঁ। তারপরে আমার ফ্রেন্ডের আব্বা তার ছোট ভাইকে ডাকলো। তারপরে তার মায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল রাসেল ভাই। তাকে পানি খাওয়ালো, কিন্তু তার সেন্স ছিল না। মানে তাকে পানি দিল মুখের মধ্যে, তার সেন্স ছিল না। তারপরের দিন সকালবেলা ডাক্তার এনে দেখানো হলো। তারপর তার সেন্স বিকালের দিকে ফিরে আসলো। তার সেন্স আসার পরে সেই ব্যাপারটা, পুরো ঘটনাটা পুরো ফ্যামিলির সাথে শেয়ার করলো। সে বলল যে এই ঘটনা তার সাথে রেগুলার হচ্ছে এবং সে একা একা থাকে। এই কারণে মানে ফার্স্টে এই জিনিসটাকে সে ওয়াশরুমের গেটের সামনে একদিন দেখেছিল, তারপরে থেকে জিনিসটা তার আশেপাশেই থাকে। এবং তারা এতদিন ধরে এখানে আছে এবং তার নাতনিকে সে আদর করছে, এই জিনিসটা সে মেনে নিতে পারছিল না।
এই কারণে সে মানে সেদিন মানে তার উপরে এইভাবে অ্যাটাক করে। আর তারা যদি ওই দিন ওই ফ্ল্যাটে না থাকতো তাহলে মনে হয় আজকে সে বেঁচে থাকতো না আর কি রাসেল ভাই। তারপরে ওই ফ্ল্যাটটাকে হুজুর দিয়ে ওখানে মিলাদ পড়ানো হয়। তারপরে মিলাদ পড়ানোর পরে আমার ফ্রেন্ডের দাদিকে তারা ঢাকায় নিয়ে চলে আসে, মানে সে এখন সুস্থ হয়ে আছে রাসেল ভাই। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। ঘটনায় যাচ্ছি। ঘটনাটি সৌদি আরবের কোনো এক স্থানের। এখানে জিন জাদুর ঘটনা অহরহ, কিন্তু এখানকার মানুষ জানাতে নারাজ, বলতে নারাজ, শুনতে নারাজ। তারা এইসবকে লজ্জা মনে করে। শুনতে অবাক লাগলেও ওদের মধ্যে একটা জিনিস দেখেছি, ওরা যদি জানতে পারে কোথাও জিনদের জায়গা বা এই বাসায় জিনদের বসবাস, তাহলে তারা চেষ্টা করে সেই জায়গা থেকে সরে যেতে। কারণ তারা তা কখনোই চায় না সেই জায়গার জিনদের সাথে কোনো ধরনের ঝামেলা হোক। এখানে এমন বাড়ি বা জায়গা অহরহ। এই ঘটনাটা একটি পুরানো 4 তলা আন্ডার কনস্ট্রাকশন বাড়িকে কেন্দ্র করে ঘটে গেছে একটি ঘটনা। এই ঘটনাটি একজন জেল পুলিশের কাছ থেকে অথবা জেলারের কাছ থেকে সংগ্রহ করা। ঘটনাটি 2 জন মৃত্যুপ্রাপ্ত জেলবন্দি আসামির কাছ থেকে কালেক্টেড। তাদের একজন আব্দুল্লাহ এবং আরেকজন হাম্মাদ। তাদের মৃত্যুদণ্ডের মূল কারণ এই অদ্ভুত ঘটনাটাই রিয়াদের শেষের একটি গ্রামের ঘটনা। একটা 4 তলা বিশিষ্ট বিশাল আন্ডার কনস্ট্রাকশন বাড়ি, যেটা এভাবেই অনেক বছর ধরেই রয়েছে। না এটা বেড়েছে, না কেউ এসেছে। কারণ লোকে বলে এই জায়গাটি জিনদের জায়গা। অনেকে বেদজিন্নি বলেও সেই জায়গাটাকে অভিহিত করে থাকে। বেদজিন্নি মানে জিনের বাড়ি। কারণ এখানে যারা কাজ করতে আসতো তাদের নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো। প্রতিদিন কারো না কারো হাত পা ভাঙত কিংবা কারো মাথা ফাটত। নানানভাবে বিভিন্ন উপায়ে ভয় পেত। তারা যখন কাজ করত তখন উপর থেকে কেউ বা কারা ইট ছুঁড়ে মারত। অথচ আশেপাশে তেমন কোনো দালান কোঠা না থাকার কারণে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। এমন আরও বিভিন্ন ধরনের ঝামেলা, এবং এই ঝামেলার কথা শোনা যেত। মালিক বুঝতে পারায় এই বাড়িটি একেবারেই বন্ধ করে দেয়। এর প্রধান কারণ ছিল চারিদিকে ছড়িয়ে পড়া কথা যে এই বাড়িতে জিনের ঝামেলা আছে। বাড়ির বর্ণনা যদি দেই তাহলে 4 দিক উঁচু দেয়াল, বিশাল একটা গেট। আর প্রথমেই আমি যেহেতু বলেছি যেহেতু বাড়িটি আন্ডার কনস্ট্রাকশন ছিল, এই বাড়ির আশপাশে কোনো ঘর বাড়ি নাই। 4 বন্ধু, যাদের নাম রাকান, হামিদ, আব্দুল্লাহ আর হাম্মাদ। রাকান যে কিনা একজন নাস্তিক বললেই চলে। সে মুসলিম ঘরে জন্মালেও এসব ধর্মকর্ম অতটা বিশ্বাস করত না। খুব স্বাভাবিকভাবেই আমাদের নবীজি কিন্তু মক্কাতেই ছিলেন। মানুষগুলা যখন বিশ্বাস করত না, তিনি তাদেরকে দ্বারে গেছেন ইসলামের দাওয়াত নিয়ে। তাই নাস্তিক থাকবে না বলাটা অস্বাভাবিক। সে মুসলিম ঘরে জন্মালেও ধর্ম বিশ্বাস করত না যেহেতু, এবং কোনো ধরনের প্রাণী পছন্দ করত না। তার সামনে দিয়ে কোনো কুকুর বেড়াল চলাচল করতে দেখলে হাতের সামনে যা পেত সেটা দিয়ে পেটাতো। ঘটনার শোনাকালীন এই বোঝার সুবিধার্থে তাদের 2 জনের বিষয় আমি আগেই জানিয়ে রাখছি। 4 বন্ধু প্ল্যান করে তারা দূরে কোথাও মরুভূমিতে গিয়ে আনন্দ করবে, মজা করবে। তারা একটা জায়গা নির্ধারণ করে, সেখানে তারা রাতে গিয়ে খাবার খাবে আর কার্ড খেলবে। এই কার্ড খেলাটা এখানকার খুব স্বাভাবিক একটা বিষয়। তারা সন্ধ্যার পর সেই জায়গায় যাবার উদ্দেশ্যে রওনা দেয়। সেই জায়গায় যাবার আগে রাস্তায় সেই পরিত্যক্ত বিশাল বাড়িটি পড়ে। তারা খাওয়া দাওয়ার পর কার্ড খেলতে বসে। একটা পর্যায়ে তর্কাতর্কি শুরু হয়, বিতর্ক শুরু হয়। বাজি ধরে যে 2 জন হারবে তারা 2 জন সেই ভূতুরে বাড়িতে যাবে। নিয়মটা এমন ছিল, একজন একজন করে ঢুকবে এবং 4 মিনিট করে থাকবে। খেলার একটা পর্যায়ে রাকান আর আব্দুল্লাহ হেরে যায়। তারা বাড়িটির সামনে আসে এবং প্ল্যান করে এই উঁচু প্রাচীর পার হতে গাড়ি ব্যবহার করবে, অর্থাৎ গাড়ির ছাদে উঠে
প্রাচীর টপকাবে এবং 4 মিনিট পর এই পাশ থেকে দড়ি ফেলবে। সেই দড়ির দ্বারা তারা এই পারে ফিরে আসবে। প্রথমে রাকান নিজ ইচ্ছায় যেতে চায়, কারণ ও জিন এইসব ভয় টয় তোয়াক্কা করে না। রাকান গাড়ির উপর উঠে দেয়াল টপকে লাফ দেয়। ওই পাশে পড়ার সাথে সাথেই রাকান একটা চিৎকার দেয়। এটা শুনে বন্ধুরা ভাবে লাফ দেওয়ার কারণে হয়তো ব্যথা পেতে পারে বা পা ভেঙে গেছে। এই পাশ থেকে বন্ধুরা ডাক দেয়, কিন্তু ওপার থেকে আর কোনো সারা শব্দ নাই। কয়েকবার ডাকার পরে ওপার থেকে চুপ, একদম চুপ। এতে বন্ধুরা ভাবে রাকান হয়তো তাদের সাথে মজা করছে। পরবর্তীতে বন্ধুরা ভাবে, ঠিক আছে, যদি আমাদের সাথে মজা করে বা আমাদের ভয় দেখাতে চায়, তাহলে আমরা উল্টো রাকানকে ভয় দেখাবো। পরিকল্পনা করে বন্ধুরা যে আস্তে করে সেখান থেকে রাকানকে রেখেই সেই জায়গায়, আগের জায়গায় চলে আসবে। তো অনেকক্ষণ হয়ে যায়, রাকানের আর কোনো খবর নাই, এবং খবর না পেয়ে বন্ধুরা ফোন করে, দেখে ওর ফোন বন্ধ। কিন্তু ওরা তখনও ভেবে বসেছিল যে রাকান এখনো মজা করছে, এবং ওরা পাত্তা দিচ্ছিল না। একটা পর্যায়ে ওদের এখানে 2 জন লোক আসে। ওনারা বলে তারা গানামের খাবার দিতে এসেছিল। যাওয়ার পথে তাদের এখানে এসে, গানাম হচ্ছে সৌদিতে গানাম মানে ছাগল বা ভেড়া। তো তাদের এখানে দেখে এবং টুকটাক কথা বলছে ওই অচেনা 2 জন লোক। একটা পর্যায়ে রাকানের কথা ওঠে আর 2 জন লোক তাদের পুরো ঘটনা বলে। অচেনা লোক 2 জনের কাছ থেকে ওই 2 জন যে ছিল তাদের থেকে একজন বলে যে বাড়ি যেটাই হোক, এভাবে বাড়ির দেয়াল টপকে যাওয়া ঠিক নয়, গেট দিয়ে যাওয়াই ভালো। তো লোকটার কথায় হাম্মাদ বলে, গেট দিয়ে কিভাবে যাব, দরজা তো বন্ধ। যাবে লোক 2 জন একটু বিরক্ত হলো, তাহলে সেখানে যাবার কি দরকার, আপনারা ফিরে যান সেই বাড়িতে, আর আপনার বন্ধুকে নিয়ে বাড়ি ফিরে যান। এসব জায়গায় মজা করার জায়গা না, এসব জায়গায় মজা ভালো না। তো অচেনা লোকের কথায় ওরা একমত পোষণ করে এবং সেই লোক 2টা চলে যায়। তারা পুনরায় সেই বাড়ির কাছে যায়। তারা বাড়ির বাইরের চারদিকে থেকে ডাকাডাকি করে, কিন্তু রাকানের কোনো শব্দ পায় না। রাকানের ফোনও বন্ধ। তারা ভাবে তাহলে রাকান হয়তো কোনো একটা ফাঁক ফোকর পেয়ে সেদিক দিয়ে বাসায় চলে গেছে, কারণ এতক্ষণ তার মজা করার কথা না। নাকি রাকান কোনো কারণে রাগ করলো, এটা ভেবে তারা সেখান থেকে চলে আসে। ঠিক একইভাবে আগামীকাল বিকালে এই সব নিয়ে দেখা যাবে। পরের দিন বিকেলে তারা 3 বন্ধু আবারও এক হয়। রাকানের কোনো খোঁজ নেই, ফোনও বন্ধ। তারা ভাবে তাহলে চলো আমরা রাকানের বাড়িতে গিয়ে দেখি ব্যাপার কি। তারা 3 জন বাড়িতে গিয়ে দেখে রাকান নেই। বাড়ির লোকজনদেরকে জিজ্ঞেস করা হওয়ার পরে বলে যে রাকান কাল থেকে এখনো বাসায় ফেরেনি। এটা শুনে তারা একটু ঘাবড়ে যায়, কিন্তু রাকানের বাসার লোকদেরকে বুঝতে দেয় না। আব্দুল্লাহ, হামিদ আর হাম্মাদ এভাবে তারা ভাবে যে এবার হয়তো কোনো একটা ঝামেলা হয়ে গেছে। তারা আবারও সেই বাড়িতে যাবে এবং ভালো করে খুঁজে দেখবে। প্রায় সন্ধ্যা তখন। তারা বাড়ির চারদিক থেকে উকি ঝুঁকি দিতে থাকে যে কিছু দেখা যায় কিনা। তো হামিদ দেয়াল টপকে যাওয়ার কথা বলে, কিন্তু আব্দুল্লাহ মানা করে আর বলে, এই বেটা, কালকের লোকের কথা মনে নাই, কি বলেছে, দেয়াল টপকে যাওয়া ভালো না। এই কথায় হামিদ আর কোনো পাত্তা দেয় না। তারা ভারী বিশাল গেটটি খোলার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরও সেই গেট আর খুলতে পারে না। গেট খোলার চেষ্টা হচ্ছেই না কোনোভাবে। তো জোর করে ঠেলা দিয়ে নিচ থেকে কিছুটা অংশ ফাঁকা করে। হাম্মাদ গেটের সেই ছোট ফাঁকাটে দিয়ে দেখে রাকান ভেতরে দাঁড়িয়ে আছে এবং ওদের দেখে ভেতরের দিকে দৌড় দিল। এইটা দেখতেই হাম্মাদ চিল্লিয়ে সবাইকে বলে, আমি রাকানকে দেখেছি ভেতরে। এই কথা শুনতেই সবাই দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢোকে। তারা রাকানকে ডাকতে থাকে আর বলে, রাকান, তোমাকে দেখেছি, কিন্তু তুমি এই বাড়ির ভেতরে আছো, আর মজা করার দরকার নাই। তোমার বাসার মানুষ কিন্তু চিন্তা করছে। এই কথা বলার পরও চারদিকে চুপ। এবার ওরা রেগে যায়। তারা প্ল্যান করে তারা 3 জন 3 দিক দিয়ে খুঁজবে এবং রাকানকে পেলেই পেটাবে। প্ল্যান অনুযায়ী তারা আলাদা আলাদা করে খোঁজা শুরু করে। সেই সময় তাদের মাথায় ভয় জিনিসটা কাজ করছিল না, কারণ তাদের মাথায় একটা জিনিসই ছিল
যে রাকানকে কোনোভাবে ধরতে হবে। আব্দুল্লাহ নিচের দিকটা দেখার দায়িত্ব পড়ে হামিদ আর হাম্মা দুপুর উঠবে। সবাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে এদিক ওদিক দেখা শুরু করে। চারদিক পুরনো কনস্ট্রাকশনের জিনিসপত্র। আব্দুল্লাহ কিছুটা ভেতরের দিকে ঢুকে যায়। যাওয়ার পর আব্দুল্লাহ পেতে থাকে ভয়ঙ্কর দুর্গন্ধ। একটু সামনে যেতে দেখে একটা বিড়াল মরে পচে আছে। বিড়ালটার চারদিকে রক্ত জমাট বেঁধেছিল। এখানে একটা বিষয় তাদেরকে বেশ ভাবায়, সেখানে যে জমাট রক্তগুলো ছিল তার পরিমাণ অনেক বেশি, যা একটা বিড়ালের থাকার কথা না। তারপর আব্দুল্লাহ এসব অত তোয়াক্কা না করে সামনে এগিয়ে যায়। চারদিক নিস্তব্ধতায় ছেয়ে গেছে, আর উপরে যে হামিদ আর হাম্মাদ হাঁটছে সেটার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে নিচে। একটা পর্যায়ে আব্দুল্লাহ উপর থেকে দৌড়ানোর শব্দ পায়, কি যেন দৌড়িয়ে গেল। সেটা শুনে আব্দুল্লাহ ভাবে রাকানকে হয়তো পাওয়া গেছে। এটা ভেবে সেও উপরের দিকে যাওয়া শুরু করে। দ্বিতীয় তলায় আসে, শুনে উপর থেকে দৌড়ের শব্দ, এবং এক পর্যায়ে তৃতীয় তলায় যায় তারা। সেখানেও শুনতে পাবে উপর থেকে দৌড়ানোর শব্দ আসছে। এরপর চতুর্থ তলায় যায়, সেখানেও শুনতে পাবে উপর থেকে দৌড়ানোর শব্দ। সর্বশেষ আব্দুল্লাহ চতুর্থ তলার ছাদে যায়, যে দেখে সেখানে কেউ নাই। আব্দুল্লাহ শব্দগুলো শুনতে পেরে সিঁড়ি থেকেই উপরের দিকে খোঁজ করার জন্য চলে যায়, কারণ তার ধারণা ছিল যে সে শব্দ উপর থেকে শুনতে পাচ্ছিল। তো অযথা ফ্লোর ঘুরে লাভ নেই, তিনি সরাসরি উপরে চলে যাচ্ছিল। এখন আব্দুল্লাহ বেশ বিরক্ত। 1 মিনিট 2 মিনিট হলে চলতো, এতক্ষণ যাবৎ এইখানে তারা ঘোরাঘুরি করছে কিন্তু কিছুই দেখছে না। সে 4 তলায় আসে এবং নিশ্চুপভাবে এদিক ওদিক দেখতে থাকে। সে এখন নিচতলার দিকে হাঁটার শব্দ শুনতে পাচ্ছে। এবার সে ভাবে সরাসরি নিচে যাবেন না, সে প্রতিটা ফ্লোর যতটুক দেখা যায়, যতটুক ঘোরা যায় চেক করে তারপরে নিচে যাবে। আব্দুল্লাহ পুরো 4 তলা দেখতে থাকে, কিন্তু কিচ্ছু নাই। ভাঙা জিনিসপত্র, কাঠ, কিছু রড। আব্দুল্লাহ চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ করে আব্দুল্লাহ একটা শীষ বাজানোর শব্দ শুনতে পায়। কেউ কাউকে যদি দেখে শীষ বাজায়, এবং সেরকম শীষ বাজানোর শব্দ, কেউ একজন সুর করে শীষ বাজাচ্ছিল। এবার আব্দুল্লাহ রাগান্বিত হয়ে গালাগালি করতে করতে নিচের দিকে নামতে থাকে। তৃতীয় তলা যখন সে আসে, সে বুঝতে পারে এই ফ্লোরটি থেকে শীষ বাজানোর শব্দ আসছে। খুব সুর করে শীষ বাজাচ্ছে কেউ। হঠাৎ করেই শীষ বাজানোর শব্দটা বন্ধ হয়ে যায়। আব্দুল্লাহ সামনের দিকে এগোতে থাকে, দেখতে পায় রাকানকে। রাকান শরীরের জামা খুলে নিচে বিছিয়ে আসনের মতো বসে চোখ বন্ধ করে আছে। এক ধ্যান মগ্ন হয়ে সে কি যেন বিড়বিড় করে বলছিল। এটা দেখে আব্দুল্লাহ রাগ বেড়ে যায়। রাকানকে গালি দিয়ে বলছে, এমন কেন করছো? রাকানের কোনো পাত্তাই নেই। রাকান আগের মতোই ধ্যান মগ্ন হয়ে বিড়বিড় করে কি যেন বলছে। আব্দুল্লাহ রাগ আর সামলাতে না পেরে রাকানের বুক বরাবর একটা লাথি দেয়, যার কারণে রাকান উল্টো হয়ে পড়ে যায়। রাকান সেই অবস্থা থেকেই উঠে আব্দুল্লাহর দিকে পিঠ ঘুরিয়ে আবারও ধ্যানমগ্ন হয়ে বসে বিড়বিড় করতে থাকে। চোখ যে বন্ধ, তার এক ফোঁটা নড়ে ওঠার নাম নেই। এবার আব্দুল্লাহ ভয় পেয়ে যায়, কারণ ঘটনার অবস্থা গতকাল থেকেই শুরু। রাকান হারিয়ে যাওয়া, ভেতরে ঢুকে কথা না বলা, বাসায় না যাওয়া, এখানে সেই অবস্থায় পাওয়া, এবং হার্টবিট তো বেড়ে যাবার কথা। আব্দুল্লাহ সেখানে দাঁড়িয়ে হামিদকে ফোন করে, কিন্তু হামিদের ফোন বন্ধ। হাম্মাদকে ফোন করে, কিন্তু তার ফোনও বন্ধ। আব্দুল্লাহ এখন কি করবে বুঝতে পারছিল না। আব্দুল্লাহ রাকানকে ঝাঁকাচ্ছে, ওঠানোর চেষ্টা করছে, কোনোভাবেই পারছে না। রাকান যেন একটা পাথর। হঠাৎ আব্দুল্লাহর ঘাড় বরাবর একটা ঢিল এসে লাগে। আব্দুল্লাহ পেছনে ঘুরতে দেখে হাম্মাদ দৌড় দিয়ে নিচে চলে গেল। এইটা দেখে আব্দুল্লাহর বুঝতে আর বাকি রইল না যে তারা সবাই মিলে তার সাথে মজা করছে।
এবার ও রেগে যায়, আব্দুল্লাহ রেগে যায় এবং এক গাদা থুথু রাকানের মুখে মেরে দৌড় দেয় হাম্মাদকে ধরতে। আব্দুল্লাহ জুতা খুলে নেয় যাতে তার চলাফেরা বা দৌড় দেওয়ার শব্দ অন্যরা শুনতে না পারে। আব্দুল্লাহ দুই তলায় এসে দেখে হাম্মাদ আর হামিদ ধস্তাধস্তি করছে। এরপর আব্দুল্লাহর সামনে যায় ওদের ছাড়ানোর জন্য। আর এই ধস্তাধস্তির এক পর্যায়ে কোনোভাবে একটা চর আব্দুল্লাহর গালে লাগে। আব্দুল্লাহ রাগ করে দুজনকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথেই হামিদ আব্দুল্লাহর পেটে একটা ঘুষি দেয়। সেই মুহূর্তে আব্দুল্লাহ খুশির যন্ত্রণায় পেট ধরে নিচে শুয়ে পড়ে, মুখ দিয়ে বমি করে দেয়। আব্দুল্লাহর ভাষ্যমতে সে কিছু সময় হয়তো অজ্ঞান অবস্থায় ছিল। চোখ খুলতেই হালকা আলোতে দেখে কেউ শুয়ে আছে তার উপরে, কেউ বসে কিছু একটা করছে। ব্যথা পেটে উঠে বসতেই দেখে হাম্মাদ হামিদের উপর বসে কিছু দিয়ে বুকের মাঝ বরাবর কাটার চেষ্টা করছে। তখন হাম্মাদ কাতরাচ্ছিল আর শরীর ঠোঁট কাঁপছিল। আঘাত করতে করতে মাথা ঝাঁকাতে হাম্মাদ আব্দুল্লাহর দিকে তাকায় আর বিচ্ছি একটা হাসি দেয়, যেখানে হাম্মাদের সামনের দাঁতের কোনো অংশ দেখা যাচ্ছে না। হাম্মাদ মাথা পিছিয়ে ঝাঁকি দিয়ে নেয়। পলকেই হাম্মাদ তার মাথা দিয়ে শুয়ে থাকা হামিদের বুকের মাঝ বরাবর আঘাত করতে থাকে। যত আঘাত করে তত কটকট করে শব্দ হয়ে ওঠে, হামিদের বুকের হাড় ভাঙার শব্দ। আব্দুল্লাহ সব দেখার জন্য কোনোভাবেই রেডি ছিল না। সে নড়তে পারছিল না, শরীর ভারী হয়ে গেছে, মাথা কাজ করছে না। এবং আব্দুল্লাহ দেখে হাম্মাদ হামিদের বুকের মাঝের অংশে কাটার চেষ্টা করছে, সেই অংশে মুখ দিয়ে কিছু চুষে খাবার চেষ্টা করছে। সামনের দাঁত না থাকায় মাড়ির দাঁত দিয়ে সেগুলো খাওয়ার চেষ্টা করছে। এসব সইতে না পেরে আব্দুল্লাহ একটা চিৎকার দিয়ে শরীরের সব শক্তি দিয়ে দৌড় দেয়। দৌড় দেওয়ার সময় তার পেছন থেকে কিছুর সাথে তার বাড়ি লাগে, যার আঘাতে আব্দুল্লাহ ব্যথায় কাতরাতে থাকে। আব্দুল্লাহ সেই অবস্থাতেই হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করে। দেখে একটা মোটা দড়ি তার সামনে হাওয়ায় ভাসছে, যেটা বারবার মাটিতে আঘাত করছিল। এটা দেখে আব্দুল্লাহ এত দেরিতে বোধ হয় যে এসব কিছু স্বাভাবিক না। তার এবার এই বাড়িটি ভুতুরের সেই কথাটা মনে পড়ে যায়। আব্দুল্লাহ দোয়া দুরুদ পড়ার চেষ্টা করে, পালাবার চেষ্টা করে। পালাবার সময় তার পেছনে শুধু একটা বাড়ি দেওয়ার শব্দ আসে। আব্দুল্লাহ বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। কি করবে না করবে বুঝতে না পেরে দ্বিতীয় তলা থেকেই নিচে লাফ দেয়। পায়েও বুকে বেশ ব্যথা পায়। তারপরেও সে হামাগুড়ি দিয়ে দেয়াল পর্যন্ত যায়। তার উঠে দাঁড়াবার মতো শক্তি ছিল না। আব্দুল্লাহ দেয়ালেই হেলান দিয়ে বসে বাড়িটির দিকে তাকিয়ে থাকে। আর ব্যথার যন্ত্রণায় মনে আর তখন ভয় কাজ করছিল না। অন্যদিকে হাম্মাদের ভাষ্যমতে পরিকল্পনা অনুযায়ী আব্দুল্লাহ নিচের তলা দেখবে, হাম্মাদ আর হামিদ উপরের তলা দেখবে। যথাযথভাবে তারা দ্বিতীয় তলায় আসে। এদিক সেদিক খুঁজতে থাকে, দেখে কিছুই নেই। তৃতীয় তলায় এসে এদিক সেদিক দেখে কিছুই নেই। চতুর্থ তলায় এসে হাম্মাদ হামিদকে বলছিল, তুমি এখানে দাঁড়াও, আমি সামনে দেখে আসি। এই কথা বলে হামিদ সামনের দিকে দেখতে যায়। কিছুটা সামনে যেতেই দেখেই হামিদ তার মোবাইল ফ্ল্যাশ বন্ধ করে দেয়। হাম্মাদ প্রথমে বিষয়টা স্বাভাবিকভাবে নিচ্ছিল। কিছু সময় হয়ে যায়, হামিদের আর কোনো খবর নেই। হাম্মাদ ডাকাডাকি করে, কিছুটা সামনে যায় দেখার জন্য। সে সেখানে কারো অস্তিত্বই টের পায় না। হাম্মাদ বলে, এই মাত্র না হামিদ ঢুকলো ভিতরে। অবাক হয়ে যায়। হাম্মাদ ফিরে আসবে সে সময় তার কাছে মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। হাম্মাদ তখন একটু হাসিয়ে দিয়ে বলে, হামিদ, এখন মজা করার সময় না, বের হয়ে আসো। একথা বলে হাম্মাদ আবারও সেদিক দিকে তাকিয়ে দেখতে থাকে। হাম্মাদ এবার বেশ বিরক্ত হয়ে যায়। আর হাম্মাদ এবার আব্দুল্লাহ আর হামিদকে ডাকতে থাকে, কিন্তু কারো কোনো সাড়া নেই। হঠাৎ হাম্মাদ নিচ থেকে দৌড়ানোর শব্দ পায়। হাম্মাদ হঠাৎ তার কানে ফিস ফিস করে শব্দ শুনতে পায়। রাকানকে পাওয়া গেছে ছাদের উপর। হাম্মাদ এই কথা শুনে পেছনে ঘুরতে না ঘুরতেই অনেক দ্রুত দৌড় দিয়ে চলে যায়। হাম্মাদ এবার আরও বেশি রাগান্বিত হয়। এক দৌড় দিয়ে 4 তলার ছাদে যায়। এদিক সেদিক দেখার পর হাম্মাদ ছাদের শেষ প্রান্তে রাকানকে দেখতে পায়। সে একটি কোণায় এক পায়ে দাঁড়িয়ে আছে।
আরেকটি পা সামনে উঁচু করে রেখেছে, 2 হাত মাথার পেছনে দিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। হামাদ সামনে গিয়ে প্রথমে মুখে ফ্ল্যাশ ধরে, দেখে রাকানের চোখ বন্ধ, চোখের পাতা একটু নীল বর্ণ, শরীরের রগগুলা কেমন স্পষ্ট পরিস্ফুট, মুখ সাদা ফ্যাকাশে, কালো ঠোঁট, গলার রগগুলো স্পষ্ট ভিজিবল। এটা দেখে হাম্মাদ কিছুটা ভয় পেয়ে যায়। হাম্মাদ এদিক সেদিক আবারও দেখতে থাকে এবং ওর চোখ যায় ছাদের আরেক প্রান্তের দিকে, দেখে সেখানে আব্দুল্লাহ বসে শব্দ ছাড়া হাসছে, আর হাসির শব্দ যেন বের না হয় তাই মুখ চেপে রেখেছে। হাম্মাদ চিৎকার করে বলতে থাকে, আব্দুল্লাহ, এসব কি হচ্ছে? এটা কি কোনো ধরনের মজা হতে পারে? জবাবে আব্দুল্লাহ হা হা করে জোরে জোরে হেসে বলে, এটা মজা নয়, এটা খেলা। কে জিতে আর কে হারে এই খেলা। হা হা করে হাসতে হাসতে মাটিতে থাপ্পড় দিতে দিতে শুয়ে পড়ে আব্দুল্লাহ। এই হাসিটা শেষ হচ্ছিল না। এরপর হাম্মাদ একটু ভয় ভয়ে আব্দুল্লাহর হাত ধরে টেনে বলে, ভাই চলো, আর মজা করো না। একথা শুনতেই আব্দুল্লাহর হাসি বন্ধ হয়ে যায়। রাগান্বিতভাবে দাঁত কিটমিট করে বলতে থাকে, বললাম না এটা মজা নয়, এটা খেলা। হাম্মাদ বলে, এটা কিসের খেলা? জবাবে আব্দুল্লাহ বলে, এই বেটা, কিসের খেলা জানিস না? কে শুরু করছিল আর কে শেষ করবে? হাসতে হাসতে আব্দুল্লাহ দৌড় দিয়ে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকা রাকানের বুকে লাথি মেরে ফেলে দেয় নিচে। এটা দেখে হাম্মাদ হতবাক হয়ে যায়, কি হলো বুঝেই উঠতে পারল না। আর ওইদিকে আব্দুল্লাহ হাতে তালি দিতে দিতে এক পায়ে ভর দিয়ে তালে তালে নাচছিল। হাম্মাদ ঘাবড়ে গিয়ে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। পেছন থেকে আব্দুল্লাহ বলছে, খেলা এখনো শেষ হয়নি। হাম্মাদ এক দৌড়ে নিচে নেমে যায় আর দেয়াল টপকে যায়। গাড়ির চাবি হাম্মাদের কাছে থাকায় গাড়ি নিয়ে বের হয়ে যায় সবাইকে রেখে, কারণ হাম্মাদ বুঝতে পারে পরিস্থিতি তার হাতের বাইরে। এলাকায় ফিরে কিছু মানুষজন ডেকে নিয়ে আসে, সাথে পুলিশও। সবাই মিলে দরজার তালা ভেঙে দেখে দেয়ালের সাথে হেলান দিয়ে অচেতন অবস্থায় কেউ আছে। আর একটু সামনে দেখতে পায় রাকানের দেহ পড়ে আছে, মৃতদেহ। সম্পূর্ণ বাড়ি চেক করে দ্বিতীয় তলায় হামিদের বুক কাটা লাশটাও পাওয়া যায়। আব্দুল্লাহর হাম্মাদের ভিন্ন জবানে দুইজনকেই পুলিশ গ্রেফতার করে এবং প্রমাণিত হয় তারা এই খুন করেছে। দুইজন দুইজনকেই দোষারোপ করছে। আর ওইদিকে হামিদ আর রাকানের পরিবার মৃত্যুর বদলে মৃত্যুই চাচ্ছে। আব্দুল্লাহর হাম্মাদ কসম করে বলেছে তারা খুন করেনি। আব্দুল্লাহ বলেছে হাম্মাদ খুন করেছে, আর হাম্মাদ বলছিল আব্দুল্লাহ খুন করেছে। কিন্তু একটা পর্যায়ে এখনকার আদালতের রায় দুজনেরই মৃত্যুদণ্ড। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।